আসসালামু আলাইকুম। গেম চেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ সেশনটিতে। যারা ইতিমধ্যে জয়েন করেছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা সেশনটি কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আমাদের আজকের এই সেশনটি একটা স্পেসিফিক টপিক নিয়ে আমরা কথা বলার জন্য আসলে আমরা সাজিয়েছি। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে গতকাল অর্থাৎ 27 নভেম্বর 2024 ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটা পুনর্মূল্যায়িত বা যদি আমরা বলি রিভাইজড একটা ফলাফল প্রকাশ করা হয়েছে। এর ফলশ্রুতিতে এই পার্টিকুলার বিসিএস এ বা এই 46তম বিসিএস থেকে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে প্রায় 22,000-এর মতো প্রার্থী। সো এটা একটা বিশাল সংখ্যা এবং বেশ কিছু ঘটনা প্রবাহ আসলে গতকালকের এই ফলাফল প্রকাশের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাকে ত্বরান্বিত করেছে। আমরা জানি এখন আমরা একটা পরিবর্তিত সময় পার করছি, একটা বিশেষ সময় পার করছি। তো এই মুহূর্তেও আমরা যারা বাংলাদেশে বসবাসরত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, যারা গ্রাজুয়েশন শেষ করেছি এবং বাংলাদেশে নিজেদের ভবিষ্যৎ গড়তে চাই, আমাদের জন্য কোনো ধরনের বিতর্ক ছাড়া, কোনো ধরনের সন্দেহ ছাড়া অবশ্যই সব থেকে বেস্ট যেটা অপশন সেটা হচ্ছে, যদি আমরা একজন বিশেষ ক্যাডার হিসেবে নিজেদেরকে দেখতে পারি, সেটাই অবশ্যই আমাদের আর্থসামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে সফলতা হিসেবে আসলে পরিগণিত হয়। ব্যাপারটি নিয়ে বিতর্ক থাকতে পারে বা ভিন্নমত থাকতে পারে, বাট ওভারঅল সেন্সে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই ব্যাপারটি সত্য। তো আজকে আসলে এই সেশনটি নিয়ে আমাদের হাজির হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে, প্রায় 10 থেকে 11 হাজার প্রার্থী গতকালকে জানতে পেরেছে যে তারা 46তম বিসিএস এর লিখিত পরীক্ষাটায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। প্রায় সমান সংখ্যক প্রার্থী আরো বেশ কয়েক মাস আগেই এই ব্যাপারটা সম্পর্কে অবগত ছিলেন এবং তারা কিন্তু সেই বিষয়গুলোকে মাথায় নিয়েই হয়তো কিছুটা হলেও তাদের 46তম বিসিএস এর লিখিত প্রস্তুতিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। অনেকে অনেক ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন, অনেকে হয়তো কিছুটা থেমে থেমে প্রস্তুতি নিলেও মোটামুটি একটা পড়াশোনার মধ্যে তারা ছিলেন। বাট গতকালকে যে একটা বৃহৎ সংখ্যক প্রার্থীরা যে সুযোগটা নতুন করে তারা পেলেন বিশেষ লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার, আহ নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, গতকালকের একটা একান্তই আমার নিজের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত অভিমত। যেভাবে বা যত সংখ্যক প্রার্থীকে নতুন করে রিটেন লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হলো এবং আপকামিং জব প্রার্থীদের জন্য যে এক্সাম গুলো আছে সেই এক্সাম গুলোর টাইম লাইন গুলাকেও যদি আমরা আমলে নিই, তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারি যে আপনাদের মধ্যে বেশ কিছু সংখ্যক প্রার্থী খুব কনফিউজিং একটা টাইম আসলে পার করছেন এবং আহ, আপনাদের মধ্যে অনেকের জন্য, সবার জন্য না, সামনে এই সাফল্যটা একটা বড় সড় ধরনের বিপদ নিয়ে অপেক্ষা করতে পারে। এই ব্যাপারটি কেন বলছি, কারণ আজকে আমরা দেখলাম 47তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিটা প্রকাশ হলো এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা বলা হয়েছে যে এই 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়টা হচ্ছে 2025 সালের মে মাস। তো যদি মেতে না হয় হয়তো জুনে হবে, হোয়াট এভার, তো মে জুন এই বরাবর। আবার এই 46তম পরীক্ষাটা লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার পর আমরা যদি 46-এর রিটেনের শিডিউলটার কথা চিন্তা করি, যেহেতু প্রায় অর্ধেক সংখ্যক প্রার্থীরা সম্পূর্ণ নতুন ভাবে তারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পেলেন, তো পিএসসি অবশ্যই খুব চূড়ান্ত লেভেলের দ্রুততম সময়ে অর্থাৎ 1-2 মাসের মধ্যে এই পরীক্ষার লিখিত অংশের পরীক্ষা নিবে না, এটা মোটামুটি আমরা লজিক্যালি বলতে পারি। তো সর্বাপেক্ষা দ্রুততম সময়েও যদি তারা এই লিখিত পরীক্ষাটা নেয়,
যারা এক্সপার্ট আছেন বিভিন্ন জায়গা থেকে যারা কথা বলছেন, তারা যেটা বলছেন যে এটা আসলে খুব অলৌকিক কিছু যদি ঘটে এবং সর্বোচ্চ পরিমাণে দ্রুত যদি পিএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলেও এটা ফেব্রুয়ারির শেষ ভাগে যাবে। এটা একটা অংশের মতামত। একটা বড় অংশ আসলে এই ধারণাটার সাথেও তারা দ্বিমত পোষণ করছেন। তারা বলছেন যে আসলে এত দ্রুত বা 2 থেকে আড়াই মাস সময়ের মধ্যে নতুন করে এই 11,000 প্রার্থীকে লিখিত পরীক্ষার সুযোগ দিয়ে পরীক্ষাটা নিয়ে নেওয়াটা অনেকটা অসম্ভব একটা ব্যাপার। তো সেই দিক থেকে যেটা হতে পারে, আরেকটা আলোচনা যেটা বিদ্যমান বা যেটা আমরা শুনতে পাচ্ছি, যে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষাটা, এটা যদি আমরা যদি বলি যে ঈদ উল ফিতরের পরবর্তী সময়েও চলে যায়, এটাও খুব অবাক হওয়ার কিছু থাকবে না, বরঞ্চ এটাকেই মানে মোস্ট লাইকলি যে ডেট, সেই ডেট বলে মনে করছেন অনেকেই। তো এখন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যেটা, যে বিসিএস ইটসেলফ একটা অনেক লম্বা জার্নি, এবং যেহেতু 46তম লিখিত এবং 47তম প্রিলি প্রায় মানে পিঠাপিঠি সময় অনুষ্ঠিত হবে, এবং যে প্রার্থীরা নতুন করে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন তাদের একটা বড় অংশ, বাস্তবতা হচ্ছে তারা এখনো লিখিত পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্তভাবে ফিট না, বা লিখিত পরীক্ষা সম্পর্কে তাদের ওইরকম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা এখনো ডেভেলপ করেনি। তো সেই প্রার্থীদের আসলে একুল ওকুল দুই কুলি হারানোর একটা সম্ভাবনা থেকে যায়। হয়তো লিখিত পরীক্ষাটা এত বড় একটা জার্নি বা এত বড় একটা সিলেবাস, সবকিছু মিলে সে প্রিপারেশন নিতে গিয়ে সে তার প্রিপারেশনটাকে হারিয়েও ফেলতে পারে। এর ফলশ্রুতিতে আবার দেখা যেতে পারে 47তম বিসিএস প্রিলির প্রিপারেশনও তার হ্যাম্পার্ড হয়ে গেছে এবং সেই পরীক্ষাতেও সে টিকে নাই। তো এইরকম ঘটনা যাতে না ঘটে, এন্ড আপনারা প্রত্যেকেই স্মার্ট, আপনারা সবাই এটুকু অন্তত বুঝতে পারছেন যে নতুন করে পিএসসি যে দায়িত্ব নিয়েছে তারা কিন্তু যে কোনো ভাবেই চাইবে পিএসসির কার্যক্রমে একটা গতি ফেরাতে। যদিও পূর্ববর্তী বিসিএস গুলো নিয়ে এমন ভাবে একটা জট বেঁধে আছে, বর্তমান নতুন দায়িত্বপ্রাপ্ত পিএসসি যদি খুব দ্রুত তারা এই জটটা কাটাতে চায়, এটা আসলে তাদের পক্ষে বাস্তবতা হচ্ছে অসম্ভবের কাছাকাছি। তো সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এই 46তম বিশেষ লিখিত পরীক্ষার সুযোগটা আসলে অনেকের জন্য একটা আশীর্বাদ। কারণ 46তম বিশেষ লিখিত দেওয়ার সুযোগ পেয়েছেন, তার মানে কখনোই এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না যে 47তম বিশেষ লিখিতটা আপনি অবশ্যই দিতে পারবেন। এটা হলফ করে আপনারা কেউ বলতে পারবেন না, এটা ইম্পসিবল। এবং আপনারা মোটামুটি এইটুকু নিশ্চিত যে পরবর্তী বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে কখনোই এত অধিক সংখ্যক প্রার্থীকে আসলে টেকানো হবে না। তো আজকে শুরুতে আমরা এতগুলো কথা বললাম যাতে অনেকেই ক্লাসটাতে জয়েন করতে পারেন, এবং মূল কথাটা হচ্ছে আজকের সেশনটা কাদের জন্য। আমি যেমনটা গ্রুপে মানে আমাদের পেজে পোস্ট করেছিলাম, যারা আসলে হঠাৎ করে একটা কি আহ, সফলতা পেয়ে গিয়েছেন বা একটা রেসপন্সিবিলিটিও পেয়ে গিয়েছেন, এখন সম্ভাব্যই সর্বনিম্ন সময়ে, যেহেতু প্রথমেই যারা পিলিতে কোয়ালিফাই করেছিল, সেই পিলিতে কোয়ালিফাইড স্টুডেন্টসরা, স্টুডেন্টসদের মধ্যে একটা বড় অংশ কিন্তু লম্বা সময় ধরে রিটার্নের প্রস্তুতিতে সংযুক্ত ছিল। তো আপনারা যারা নতুন করে প্রিপারেশনটা শুরু করবেন, আসলে কিভাবে আপনি শুরু করবেন এটা বুঝে উঠতে আপনাদের অনেক সময় লাগবে। এবং আমাদের মতো, আমরা তো খুব ছোট পরিসরে কাজ করি, আমাদের থেকেও বৃহৎ পরিসরে কাজ করা বেশ বড় বড় কোচিং সেন্টার আছে। স্বাভাবিক, এখন যেহেতু নতুন করে একটা বড় আমাদের অডিয়েন্স ক্রিয়েট হলো, আমাদের একটা কাস্টমার গ্রুপ ক্রিয়েট হলো যারা লিখিত পরীক্ষা দিবে, তো সবাই এখন বিভিন্ন ধরনের ইভেন্ট থ্রো করছে, এবং আপনিও এখন খুব ভালনারেবল, কিছুটা ইউ আর সাফারিং ফ্রম সাকসেস। তো এই সাফল্যটাকে অনেকে প্রপারলি এনজয় করতে না পেরে হুটহাট এখন এমন কিছু ডিসিশন আপনারা নিবেন, যার ফলশ্রুতিতে কয়েকদিন পর যে আপনি নিজেকে আবিষ্কার করবেন যে 2-1 মাস সময় চলে গেছে কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোনো কিছুই পড়েননি। এবং তখন আপনি নিজেকে যে একটা বুঝ দিবেন যে আচ্ছা, এটা তো আসলে সুযোগ একটা পেয়েছিলাম, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, 47তম থেকে আমি ফাটাই দিব। তো এই ধরনের ছাগলামি পাগলামি যাতে আপনার করতে না হয়, সো আমরা আসলে সেই চেষ্টাটা করব আজকের সেশনে খুব কেয়ারফুলি। আমি যে প্রশ্নগুলো রেখেছিলাম আমাদের গেম চেঞ্জারের পেজে দেখবেন একটা যে পোস্টটা করেছিলাম, ক্লাসের ঘোষণাটা দিয়েছিলাম, সেগুলো নিয়ে তো স্পেশালি কথা বলবোই। আহ, যারা অ্যাকচুয়ালি এখনো রিটার্ন প্রিপারেশন শুরু করেন নাই, কি কাজ করলে আপনার আসলে প্রিপারেশনটা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হতে পারে, আমি আপনাকে সেই রেড ফ্ল্যাগ গুলা, পটেনশিয়াল রেড ফ্ল্যাগ গুলা সম্পর্কে আপনাকে আমি সতর্ক করব। এবং একটা কম্পারেটিভলি স্মার্ট প্রিপারেশন নেওয়ার জন্য এই মুহূর্তে আপনার কোন কোন কাজগুলা
মানে করাটা একদম উচিত, সেই বিষয়গুলোকে আমি একটু টু দি পয়েন্ট ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখানে আমার বাণিজ্যিক কর্মকাণ্ড কতটুকু সংশ্লিষ্ট এটা আপনারা আহ, এগিয়ে গেলেই বুঝতে পারবেন। সো কাইন্ডলি একটু যারা জয়েন করেছেন, যেহেতু আমি স্ক্রিন শেয়ার করে ক্লাস নিচ্ছি একটা আমার প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ, আমরা জুমেই সেশনটা নিতে চেয়েছিলাম, কিন্তু অনেকে আমাদের রিকোয়েস্ট করেছেন তারা আসলে জুমে ইউজ টু না, আজকে ক্লাসটা যাতে আমরা একটু লাইভে রাখি, এই জন্য আমরা লাইভে দিয়েছি। আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নই নিব। কাইন্ডলি আপনারা আমাদের সেশনটা আগে একটু শুনুন, বা ইন দা মিন টাইম আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেন গুলো করে রাখুন। বাই দ্য এন্ড অফ দ্য সেশন আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর যদি আমি আমার সেশনের মধ্যে ইতোমধ্যে দিয়ে না থাকি, অবশ্যই আমি আপনার প্রশ্নটার উত্তর আমি দিব। ঠিক আছে? কাইন্ডলি একটু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের অডিও এবং ভিজুয়ালটা ক্লিয়ার কিনা, আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে, বা শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, এইটুকু কাইন্ডলি একটু জানাবেন। এবং আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি, আমি আমার জীবনে একবারই বিশেষ লিখিত পরীক্ষা দিয়েছি, এবং সেই একবার লিখিত পরীক্ষাটাকেই আই মেড শিওর যে আমি আসলে আমার এই সুযোগটাকে দুহাত ভরে কাজে লাগাই। এবং আমি আসলে অ্যাজ এ স্টুডেন্ট আমি নিজেকে যেভাবে প্রিপেয়ার করেছি, হ্যাঁ, যে এবং আমি প্রিপারেশন নেওয়ার সময় আমার কাছে যেটা মনে হয়েছে যে না, এই কাজগুলো আমি হয়তো ভুল করেছিলাম, আমি যদি আবার কখনো নতুন করে বিশেষ লিখিত প্রস্তুতি নিতাম তাহলে কোন কাজগুলো আমি অবশ্যই করতাম না, একদম আপনাদের একজন বড় ভাইয়ের মতো ওই জায়গা থেকে আমি আসলে আপনাদের সাথে জিনিসগুলো ডিসকাস করার চেষ্টা করব। সো এইখানে বিশেষ লিখিত প্রস্তুতি সামগ্রিকভাবে এটা একটু লম্বা জার্নি, এটা একটা বোরিং জার্নি, টায়ারসাম জার্নি। সো এই আজকে এখানে কোনো ধরনের ওইভাবে মোটিভেশনাল কোনো কথাবার্তা থাকবে না। আমরা স্ট্র্যাটেজিস গুলো নিয়ে কথা বলবো, আমরা বিভিন্ন হ্যাকস নিয়ে কথা বলবো, আমরা টু ডু লিস্ট দিব আজকে। বেশ কিছু জিনিস আছে যেগুলা মানে কি বলবো আসলে হোয়াট নট টু ডু, সেগুলো নিয়ে কথা বলবো। আমরা কোন কোন সোর্স বা কোন কোন রিসোর্স গুলো এক্সপ্লোর করতে পারি সেগুলো নিয়ে বলবো। তো ওভারঅল আজকে ধরেন আপনি গতকালকে রেজাল্ট পেয়েছেন, আপনি আজকে থেকে পড়ার টেবিলে বসবেন বা কালকে থেকে পড়ার টেবিলে বসবেন, কালকে শুক্রবার, তো শুভ দিন, আপনি কালকে থেকে পড়ার টেবিলে বসবেন। তো সেই ক্ষেত্রে আপনার আসলে কিভাবে পড়াশোনা করা উচিত সেইটা নিয়ে আমি আসলে আলটিমেটলি এখানে ডিসকাশনটা করার চেষ্টা করব। আপনাকে আমার মানে আগে বক্তব্যটা বুঝতে পেরেছেন আমাদের আসলে এখানে অবজেক্টিভটা কি? ওকে, তো আসেন আমরা একটু পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে যে পরিমাণ কোয়েশ্চেন পেয়েছি ওই কোয়েশ্চেন গুলোকে আমলে নিয়েছি। আমার মনে আমি যখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো বলে আমি যখন জানতাম, তখন আমি কি কাজগুলো করেছিলাম এগুলো নিয়ে আমি কথা বলবো। আজকে কিছু বিষয় নিয়ে আলাপ করব যে বিষয়গুলো ট্র্যাডিশনাল বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো নিয়ে আলাপ করা হয় না। এগুলোকে অনেকে ক্লিশে মনে করতে পারেন, অনেকে একটু বোরিং মনে করতে পারেন, অনেকে একটু লেস ইম্পর্টেন্ট মনে করতে পারেন, কিন্তু বিশেষ লিখিত পরীক্ষায় এই ব্যাপারগুলো আসলে আপনার গেমটাকে চেঞ্জ করে দিতে পারে। তো চলুন আমরা আমাদের মূল আলোচনাটায় প্রবেশ করি। এবং যেহেতু আমরা এটা চ্যারিটি অর্গানাইজেশন না, আমাদেরও কিছু স্পেসিফিক পারপাস থাকে, লেটস বি ভেরি ক্লিয়ার। তো আপনাদের জায়গা থেকে যেমন আমি একটা স্পেশাল সেশন আমি নিচ্ছি, তো আপনাদের মধ্যে থেকে আমাদের এনগেজমেন্টটা যত বাড়বে ওইটা কিন্তু আমাদেরকে তত বেশি মোটিভেট করে নতুন নতুন কিছু কন্টেন্ট নিয়ে সামনে আসার জন্য। আমি আপনাদেরকে এটুকু কমিটমেন্ট দিচ্ছি, যারা 46তম বিশেষ লিখিত পরীক্ষা দিবেন আপনাদের জন্য গেম চেঞ্জারের পক্ষ থেকে আমরা কিছু কোয়ালিটি কন্টেন্ট আমরা প্রোভাইড করব, এটুকু আমি আপাতত বলছি। ওকে, তো লেটস স্টার্ট। তো আজকের সেশনটা আমরা যেটা নাম দিয়েছি রোড টু 46 বিসিএস রিটেন। তো ওই 46তম বিসিএস লিখিত পরীক্ষার যে আমাদের যে রাস্তাটা আছে, যে পথটা আছে, এই পথটা কেমন, এই পথে আমরা কোন রোডটা আমরা নিব, কোন রোডের দিকে আমরা যাব না, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে যারা আমাকে চিনেন তারা তো চিনেন, যারা চিনেন না, এই সেশনটা প্রেজেন্টার হিসেবে আছি আমি শেখ শাহির আহমেদ। আমি 43rd বিসিএস থেকে সহকারী কমিশনার কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট পদে গেজেটেড হয়েছি। আমি সাবেক সিনিয়র অফিসার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং রূপালী ব্যাংক। এই হচ্ছে আমার প্রোফাইল। আমি নিজে বিসিএস ক্যাডার হওয়ার আগে বা ব্যাংকে জব করার অনেক আগে থেকে আমি জব প্রার্থীদের সাথে কাজ করছি। আমি বাংলাদেশের প্রায় স্বনামধন্য প্রায় সব কোচিং সেন্টারে কাজ করেছি, ম্যাথ এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট নিয়ে আমি পড়িয়ে থাকি। রিসেন্ট পাস্টে আমি রিটেন পার্টটা নিয়ে ব্যাংক এবং বিসিএস এর রিটেন ইংলিশ পার্ট নিয়ে অনেক ইন্টেন্সিভ কাজ করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার পরিচয়। তো আসেন এখন আমরা আমাদের মূল সেশনটা শুরু করছি। ফার্স্ট অফ অল, যে কথাটা আপনাদেরকে আগে আমি বলবো, অনেকে এই যে একটা প্রাপ্তি, এই যে অপরচুনিটিটা আপনারা একটা পেয়েছেন, একটা অপরচুনিটি পেয়েছেন, অনেকেই এই অপরচুনিটিটাকে সিরিয়াসলি নিচ্ছেন না বা অনেকেই নিবে না। তারা ভাববে কি জানেন, ওই যে আমরা যেটা বলি যে থিংস দ্যাট কাম ইজি, যে যে জিনিসগুলো আসলে আমরা সহজে পেয়ে যাই সেই বিষয়গুলোর প্রতি বা সেই জিনিসগুলোর প্রতি আসলে আমাদের মায়া মহব্বত ততটা থাকে না।
তো এই জন্য আগে বলবো, এই যে সুযোগটা পেয়েছেন, আপনাকে সবার আগে আপনার মাইন্ডসেটটা ঠিক করতে হবে, ইটস ইওর লাস্ট চান্স। এটাই আপনার সর্বশেষ প্রাপ্ত সুযোগ। নিজেকে ফকিন্নি লেভেলের কোনো ধরনের বুঝ দিবেন না, নিজেকে কোনো ধরনের, যেটাকে আমরা বলি সলিম বুঝ দিবেন না। সলিম বুঝটা কি, আমি একটু কথা বলবো। সলিম বুঝ মানে, হ্যাঁ আরে 46 আমি তো মাত্র সুযোগ পাইলাম, 46 আমার সুযোগ নাই, আমি আগে লিখিত পরীক্ষার কেন্দ্রটা কেমন হয়, লিখিত পরীক্ষা ভাবটা একটু বুঝে আসি, 47 থেকে আমি ফাটাইয়া দিব, 48 আমি ফাটাইয়া দিব, বয়স তো 32 করেছেই। নো, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইট মাইট be the last chance in your life to become a BCS cadre। আপনাকে এভাবে চিন্তা করতে হবে, এটাই আপনার সর্বশেষ সুযোগ। আমি আবার যদি বলি, পরবর্তী বিসিএস থেকে দেখবেন এই যে কোনোভাবেই 10,000-এর বেশি প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তো এই জন্য আপনাকে যেটা চিন্তা করতে হবে, এই অপরচুনিটিটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, এইটা আপনার একমাত্র সুযোগ। এবং আপনি যে 3 মাস পান, অন্য কেউ 6 মাস পড়েছে, ওই কাজের পড়া স্ট্র্যাটেজিক ভাবে যদি আপনি চিন্তা করেন, যারা 46-এর মানে প্রথম রেজাল্টে যারা কোয়ালিফাই করেছে, তারপর বাংলাদেশ কিন্তু একটা বিরাট একটা ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে এবং যাচ্ছে। তো সবারই অধিকাংশ শিক্ষার্থী যারা পূর্বেই কোয়ালিফাইড হয়েছিল, তাদের লিখিত পরীক্ষার স্বাভাবিক ফ্লোটা নষ্ট হয়ে গিয়েছে অধিকাংশের। এবং তারাও অনেকটা এখন আপনার মতো নতুন শিশু, নবীন হয়ে কিন্তু প্রিপারেশনটা শুরু করবে। তো তারা আপনার থেকে অনেক এগিয়ে আছে। এই জন্য আপনি এখন কোনো অ্যাটেম্পটই দিবেন না। এভাবে করে এই আশীর্বাদটাকে, এই ব্লেসিংটাকে অবশ্যই আপনি হেলায় হারাবেন না। এই জন্য প্রথমেই, এইটা কোনো ট্রায়াল না, এইটাই আপনার অনলি অপরচুনিটি। এই জন্য আপনাকে সবার আগে যেটা চিন্তা করতে হবে, আপনাকে একটা ক্যাডার পোস্ট টার্গেট করতে হবে। কেন এই কথাটা বলছি, কারণ আমি অনেকের মাঝেই দেখছি এই ধরনের একটা চিন্তা বিদ্যমান, যে হ্যাঁ আমরা পিএসসি তো পুনর্গঠন হচ্ছে, পিএসসি হয়তো পূর্বে মানে নিকট অতীতে যে নন ক্যাডার বিধি ছিল, সেই নন ক্যাডার বিধিটা হয়তো তারা পরিবর্তন করে নন ক্যাডার থেকে অনেকের চাকরি বাকরি তারা নিশ্চয়তা দিবে। তো এই জন্য কি, কোনো মতে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, হ্যাঁ আমি যদি 400 কি মানে আমি 450 পেয়ে যাই, 450 পেলেই তো আমি প্রিলি পাস মানে রিটার্ন পাস করে ফেলবো। তো মোটামুটি 450 প্লাস পেয়ে আমি একটা নন ক্যাডার চাকরি পাইলে আমার হবে। ক্যাডার আমার হওয়ার দর নাই, ক্যাডার আমার মানে আমি তো হইতে পারবো না, এই জন্য আমার চেষ্টাও করার দরকার নাই। এই বোকামিটা ভুলেও করবেন না। ঠিক আছে, এটা খুব বাস্তব যে দিন শেষে জেনারেল ক্যাডার বলেন, জেনারেল ক্যাডার হবে 500 থেকে 600 প্রার্থী ক্যান্ডিডেট সর্বোচ্চ, বা ওভারঅল যদি আমরা মানে শিক্ষা টিক্ষা সহ সবকিছু মিলে বলি, ক্যাডার সার্ভিসে হয়তো আসতে পারবে 2,000 3,000। তো ম্যাক্সিমাম বা মেজরিটি সেটা পারবে না, এটা বাস্তব। কিন্তু আপনি যখনই আজকে লিখিত পরীক্ষা দেওয়ার প্রস্তুতিটা শুরু করতেছেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাকে অবশ্যই একটা ক্যাডার পদ টার্গেট করেই আপনার প্ল্যানটা সাজাইতে হবে। আপনি যদি এখানে চিন্তা করেন আমার কোনো মতে একটা নন ক্যাডার চাকরি হইলেই হবে, আমি একটা নন ক্যাডার পদ পাইলে আমার হবে, আমি মোটামুটি 470-80 নাম্বার যদি আমি পাই তাহলে আমার পোষাবে। আপনাদের মধ্যে যারা এই টার্গেটে পড়াশোনা করবেন, তাদের মধ্যে 95% লিখিত পরীক্ষা ফেল করবেন, ফেল, প্লেন এন্ড সিম্পল ফেল করবেন। ঠিক আছে, অবশ্যই ফেল করবেন। হ্যাঁ, আর আপনাদের লিখিত পরীক্ষার খাতা বেশ ভালোভাবে স্ক্রুটিনি করা হবে, কারণ লিখিত পরীক্ষা যতজনকে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, নন ক্যাডার যতজন, যতগুলা পদ নন ক্যাডারে থাকবে, পদ বৃদ্ধি বৃদ্ধি হওয়ার পর বা বিভিন্ন সিস্টেম চেঞ্জ হওয়ার পর ক্যাডার পদ তো বাড়ে, কিন্তু এত বেশি তো আর বাড়ে না। মোটের উপর ভাইভাতে কিন্তু এরকম মানে আপনাদের মধ্যে থেকে হাজার হাজার প্রার্থীকে ভাইভা দেওয়ার সুযোগ দিবে, ব্যাপারটা মোটেও এরকম না। তো যারা যেমন আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগও যেমন অনেক প্রার্থী পাচ্ছেন, তো লিখিততে আপনারা ফেইলও করবেন একটা বড় সংখ্যক প্রার্থী। হ্যাঁ, এইটা আপনি ব্রেনে রাখেন। এবং এই 20-22 হাজার হলেও এখানে রিয়েল ক্যান্ডিডেটদের সংখ্যা অনেক কম। তো এই জন্য আপনি কোনোভাবে আপনার টার্গেটটাকে এই 470-80 নাম্বারের জন্য যদি আপনি নিজেকে সেট করেন, সেই ক্ষেত্রে এই লিখিত পরীক্ষার জন্য মানে আপনি প্রিপারেশন নিলে আপনি সেই দুকুল হারানো প্রার্থীদের মধ্যে একজন হবেন। আপনি লিখিতেও ফেল করবেন, 47-এর প্রিলিতেও ফেল করবেন। ঠিক আছে, এবং এই ডিপ্রেশনে, এই বিসিএস এর নেশা, এই তীব্র নেশায় এবং তীব্র নেশা থেকে হতাশাগ্রস্ত হয়ে আপনি অন্যান্য কোনো জবের জন্য আপনি ফিট থাকবেন না। তো এই বিপদটা দয়া করে ডেকে আনবেন না। গতকালকের ফলাফল অল্প কতিপয় শিক্ষার্থীর জন্য একটা ব্লেসিং হিসেবে আবির্ভূত হবে, কারণ তারা ব্লেসিংটাকে ব্লেসিং এর মতো করে কাজে লাগাতে পারবে। তো মেজরিটি অফ দ্য স্টুডেন্টস তারা এই ব্লেসিংটা নিয়ে আরো একটা বোঝা হিসেবে, মানে এই ব্লেসিংটা তাদের ঘাড়ে একটা বোঝা হয়ে যাবে, এবং এটা তাদের জন্য যতটা না ভালো হবে তার থেকে বেশি খারাপ ডেকে নিয়ে আসবে। কথাটা শুনতে একটু অকওয়ার্ড লাগছে, বাট কথাটা বাস্তব।
ঠিক আছে? মানা না মানা আপনার বিষয়, এখানে কমপ্লিটলি আমি প্ল্যাটফর্মে আমি আমার কথা বলতেছি। আচ্ছা, তাহলে আপনাকে সবার আগে যেটা চিন্তা করতে হবে, আপনাকে আপনার প্রিপারেশন, আপনি প্রথমবার লিখিত দিচ্ছেন না দ্বিতীয়বার দিচ্ছেন, এটা মাথায় রাখার দরকার নেই। আপনার বয়স 25 না আপনার বয়স এখন 31, এইটা আপনার ব্রেনে নেওয়ার দরকার নাই। আপনি চিন্তা করেন আমি এইটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট অপরচুনিটি, আই নিড টু মেক শিওর আই এম মেকিং দিস অপরচুনিটি কাউন্ট, দ্যাটস ওয়াই আপনার একটা ক্যাডার পোস্ট লাগবে। সবার আগে আপনার ভিতরে এই সেলফ বিলিফটা আপনার লাগবে। এই সেলফ বিলিফ আপনার যদি না থাকে, তাহলে আলটিমেটলি এই জার্নিটা আপনি আইসেন না ভাই। আপনি শুধু শুধু একটা প্যারার মধ্যে পড়বেন, আপনার ব্যক্তিগত জীবনে অনেক ধরনের কম্প্রোমাইজ করা লাগে, সেগুলো আপনি করতে পারবেন না, দিন শেষে জবও পাবেন না, একটা ডিপ্রেশনে পড়ে লাইফে নিজের স্কিল সেট নষ্ট করবেন। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমি আগেই বলছি ভাই, আজকে কথা লম্বা, আজকে এখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে কথা বলবো, ঠিক আছে? বিসিএস ইজ নট অনলি এ কি বলবো আসলে কন্টেন্ট বেসড এক্সাম, এটা অনেকাংশেই সাইকোলজিক্যাল এক্সাম এটাও, ঠিক আছে? এখানে আপনার মানসিক মানে অবস্থা, আপনার লাইফস্টাইল, সবকিছুর একটা সম্মিলন ঘটে কিন্তু আলটিমেটলি বিসিএস এর একটা আউটপুট আসবে, আপনার ভাগ্য, এই ব্যাপারগুলো জড়িত, ঠিক আছে? তো অবশ্যই যারা প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছেন, আপনি হয়তো হঠাৎ করে একটা অপরচুনিটি পেয়েছেন, বাট আপনি এইটুকু নিশ্চিত করেন যে এইটাই আপনার ফার্স্ট অ্যান্ড লাস্ট সুযোগ, এবং আপনি বিশ্বাস করেন অধিকাংশের জন্য এটাই শেষ সুযোগ, ঠিক আছে? অনেকেই আছে নতুন করে যারা পেলেন, তাদের বড় অংশ লাইফে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না পরবর্তীতে, একটা বড় অংশ, সবার কথা বলতেছি না, একটা বড় অংশ, এবং এটা বাস্তব। তাহলে অবশ্যই হাফ হার্টেড, আধা আধি চেষ্টা করা যাবে না, একটা ক্যাডার পোস্ট আপনাকে টার্গেট করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় একটা পয়েন্ট লিখেছি দেখেন, লাইফস্টাইল। আমি কিছুক্ষণ আগেই কথাটা বলতেছিলাম, তো এইখানে একটু কথাটাকে আরেকবার মেনশন করি। এই বিসিএস এর জার্নিটা, বিসিএস লিখিত পরীক্ষায় আমরা বাংলা কথ্য ভাষায় বা অর্গানিক ভাবে একটা কথা বলি, প্রায় একটা জিনিস আমরা বলি, সেটা কি জানেন? ঝড়ে বক মরা। হ্যাঁ, ঝড়ে বক মরা। তো এখানে বিসিএস এর আমি কথাটা সবসময় বলি যে বিসিএস এর যে বক, এই বকটার জান অনেক শক্ত, ঝড়ের মধ্যে এই বকটা মরবে না। তো আপনি যদি আসলেই এই যে প্রথম সিদ্ধান্তটা যদি আপনি নিয়ে ফেলেন যে না, আমি আসলে একটা ক্যাডার পোস্টের জন্য আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা আমি দিব, আমি আমার সর্বোচ্চ এফোর্টটা দিব, সেই ক্ষেত্রে সবার আগে যে ব্যাপারটা চলে আসবে, আমি তো পয়েন্ট বাই পয়েন্ট সবকিছুতেই যাব, আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনাকে আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, আপনার লাইফস্টাইলে অনেক চেঞ্জ আনতে হবে। এবং চেঞ্জ না বলে আমি যদি বলি, আপনার লাইফস্টাইলে অনেক ধরনের স্যাক্রিফাইস করতে হবে আপনাকে এই আপকামিং অন্তত মিনিমাম 90 থেকে 120 ডেজ, এই 90 থেকে 120 দিন আপনাকে চূড়ান্ত পরিমাণ অমানসিক পরিশ্রম করতে হবে, পশুর মতো পরিশ্রম করতে হবে আপনাকে। এই চিন্তাটা আপনার ব্রেনে রাখতে হবে। নো ম্যাটার হাউ স্মার্ট ইউ আর, নো ম্যাটার হাউ মেরিটোরিয়াস ইউ আর, whether you have graduated from BUET or you have graduated from Dhaka University or some other public university, nobody gives a shit, কারো কিচ্ছু আসা যায় না। এরকম শত শত হাজার হাজার প্রার্থী আছে যারা বুয়েট থেকে পাশ করছে, করে ক্যাডার পায় নাই। হ্যাঁ, বুয়েট থেকে অনেক ক্যাডার হচ্ছে, আবার অনেক আছে বুয়েট থেকে পাশ করেছে, আমাদের সাথে আইবিএ তে পড়েছে, কিন্তু ক্যাডার হইতে পারে নাই, এরকমও আছে, অবশ্যই আছে। তো সফলদেরটা সামনে আসে, যারা ব্যর্থ হয় তাদেরটা কিন্তু সামনে আসে না। তো এই জন্য সবার আগে যেটা বললাম, আপনাকে একটু অমানসিক পরিশ্রম করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, আপনাকে আপনার লাইফস্টাইলে পরিবর্তন এবং কিছু বেশ বড় অঙ্কের স্যাক্রিফাইস আনতে হবে। এবং বিশেষ লিখিত পরীক্ষাটা জানি না কেন, এই যে সামনে যে সময়টা আসতেছে, বাংলাদেশের আপনারা যারা ওই পাপা কি পারি, হ্যাঁ, বা মমিজ বয় যারা আছেন, অর্থাৎ মায়ের আদরের সন্তান বা বাবার মানে কি বলবো আদরের কন্যা, হ্যাঁ, তারা কি তো মানে বিভিন্ন আপনার খুব নাজুক, আপনার এই যে সামনে শীত, শীতের মধ্যে আপনার পড়তে ভালো লাগে না, এই লাগে না ওই লাগে না, আপনার অল্পতে পড়লে আপনার আপনার ব্রেন ফেড হয়ে যায়, আপনি একটু রিল্যাক্সেশন দরকার, এই টাইপের রং ঢং যাদের ব্রেনে আছে ভাই, আপনাদের জন্য এখানে কোনো খাওয়া নাই, বাংলা কথা। আপনি গেট দ্য হেল আউট অফ হেয়ার, এই জায়গায় আপনি শুধু প্যারা খাইতে যাচ্ছেন। এখানে অমানসিক পরিশ্রম আপনাকে করতে হবে। এখানে শুধু আপনার মেধা দিয়ে কোনো কাজ হবে না, আপনার মেধার সাথে আপনার এখন পরিকল্পিত পরিশ্রম, অর্থাৎ আপনি যখন প্ল্যান্ড এফোর্ট দিবেন, আপনাকে অনেক তথ্য মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। আপনার মেধা, আপনার মুখস্থ বিদ্যা, আপনার পরিশ্রম, এবং সর্বোপরি আপনার ভাগ্য, এই সবকিছু মিলে হচ্ছে আপনার জন্য একটা রেজাল্ট আসবে। তো অনেকেই অনেক সময় ভাবতেন যে হ্যাঁ, বিশেষ লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাইলে একবারে দিব, ফাটাই দিব। ভাই, ফাটাই দেওয়ার সুযোগ অনেকেই পায়, কিন্তু অ্যাকচুয়ালি লিখিত পরীক্ষা দিতে যে অনেকেই দম হারিয়ে ফেলে। সে বুঝে যে, সে বলে বা মনে মনে হয়তো বলে যে মুঝসে না হো পায়েগা, যে আমার দ্বারা সেটা হবে না।
এই জন্য আপনাকে একটা লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে। কেমন চেঞ্জ আনা লাগতে পারে আমি কিছু হিন্ট দেই। আই মাইট সাউন্ড এ বিট চাইল্ডিশ, আমার কাছে এরকম মনে হইতে পারে, বাট এখানে আপনাকে একদম বেসিকে ফিরে যেতে হবে ভাই। লাইফস্টাইল বলতে আমি আগেই বলছি আপনার মুখস্থ বিদ্যা, আপনার পরিশ্রম। পরিশ্রম মানে হচ্ছে আপনাকে বেশ লম্বা সময় ধরে আপনাকে অ্যাটেনশন ধরে রাখতে হবে, অর্থাৎ আপনার অ্যাটেনশন স্প্যান বাড়াইতে হবে। অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ ধারণ ক্ষমতা যদি আপনি বৃদ্ধি করতে না পারেন, তাহলে এই বিশেষ লিখিত পরীক্ষাটা আপনার জন্য না। অনেকেই বলেন বিশেষ লিখিত পরীক্ষাটাকে, কিন্তু যারা বারবার বিশেষ লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে অনেকেরই বক্তব্য এটা হচ্ছে 7-8 দিনের একটা রিমান্ড, রিমান্ডের মতো মনে হয়। লিখতে লিখতে হাত মানে ব্যথা হয়ে যায়, মানে মানে কি বলবো, একদম একদম মানুষকে, একজন প্রার্থীকে অনেকটা মেশিনের মতো কাজ করতে হয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাকে এই ব্যাপারগুলো চিন্তা করতে হবে। তাহলে আপনি যদি আপনার মুখস্থ বিদ্যাটাকে শান দিতে চান, মুখস্থ বিদ্যায় শান দিতে চান, অর্থাৎ মুখস্থ বিদ্যাটার লেভেলটাকে বাড়াতে চান, পরিশ্রম বেশি সময় করতে চান, অর্থাৎ অ্যাটেনশন স্প্যান, পড়ার টেবিলে অধিক সময় মনোযোগ ধরে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনার লাইফস্টাইলে কিছু স্যাক্রিফাইস আনতে হবে। এবং এই স্যাক্রিফাইস আসলে এটা আপনার বেটার, আপনার বেটারমেন্টের জন্য, সমাজে আপনার একটা ভালো একটা স্পেসে পৌঁছে যাওয়ার জন্য। যেদিন আমি বিসিএস ক্যাডার হিসেবে স্বীকৃতি পেলাম তার আগের দিন পর্যন্ত মানুষের কাছে আমার সিদ্ধান্ত বা আমার হচ্ছে কি বলবো, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আমার গ্রহণযোগ্যতা যা ছিল, এই পুরো ওয়ার্ল্ডে 2-1 জন ব্যক্তি ছাড়া সবার কাছে আপনার অবস্থানটা আমি দেখেছি, আমার অবস্থান চেঞ্জ হয়ে গিয়েছে। এটা বাস্তব, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা বাস্তব। তো এই স্যাক্রিফাইসটুকু যে না করতে পারবেন, আপনি লাইফের কোন স্টেজে যে আসলে আপনি মানিয়ে নিতে পারবেন না। স্যাক্রিফাইসটা কেমন একটু আইডিয়া দেই আপনাকে। আপনার এই মুখস্থ বিদ্যাটাকে শানিত করার জন্য এবং মনোযোগ মানে অ্যাটেনশন স্প্যান বাড়ানোর জন্য আপনাকে সর্বপ্রথম, আপনারা যারা জেনজি আছেন বা মানে যারা কি বলবো টেকনোলজিক্যালি সাউন্ড, টেক স্যাভি যে ইউথ আছেন, আপনাদের সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে আপনাদের স্ক্রিন টাইম কমানো। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা এত বেশি স্ক্রিনে অ্যাডিক্টেড, এই স্ক্রিন টাইমটা যদি আপনি কমাতে না পারেন, আপনি কোনোভাবে আপনার অ্যাটেনশন স্প্যান বাড়াতে পারবেন না, আপনার মনোযোগের সক্ষমতা ধরতে পারবেন না, বাড়াতে পারবেন না। মানে আমরা শুধু কি এরকম স্ক্রলিং করে করে অভ্যস্ত, একটু জিনিস দেখবো স্ক্রল করব, স্ক্রল করব, না আমরা শুধু স্ক্রলিং অভ্যস্ত। হ্যাঁ, ওপরে নিচ ওপরে নিচ, বা শুধু নিচের দিকে যাচ্ছি ওপর দিকে যাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের নিয়ম। এগুলো হচ্ছে আমাদের স্টাইল। তো যারা এই এত বেশি অস্থির, শুধু স্ক্রিন স্ক্রল করবে এভাবে, আমাদের মনোযোগ বা অ্যাটেনশন স্প্যান খুবই কম। এবং আপনি 4 ঘন্টা বিশেষ লিখিত পরীক্ষায়, অধিকাংশ সাবজেক্ট গুলো 4 ঘন্টা মেয়াদি একটা পরীক্ষা, 4 ঘন্টা সময় লিখা তো দূরের কথা, 4 ঘন্টা সময় অনেকে টেবিলে বসেই এখনো দেখেন থাকতে পারেন না। তো আপনাকে সবার আগে আমি এই কথাগুলো বলছি, কথাগুলো পছন্দ হবে না, এই কথাগুলো জানি অনেকেই এই কথাগুলো ব্রেনে অনেকে ঢুকবে না, খুব স্বাভাবিক, কারণ স্মার্ট ক্যান্ডিডেট খুব কমই থাকে। ঠিক আছে, তা আপনাকে আপনার স্ক্রিন টাইমটাকে রিডিউস করতে হবে, রিডিউস করতে হবে, আমি একদম স্টপ করতে বলি নাই। এবং আপনার যে স্ক্রিন টাইমটুকু যেটা থাকবে, এই স্ক্রিন টাইমটুকুর কার্যকর ব্যবহার করতে হবে। সেটা কিভাবে করা যায় আমি কিছুক্ষণ পরে সেশনের মানে পরবর্তী অংশে আমি এটা নিয়ে ডিসকাস করব। এটার কার্যকর ব্যবহার আপনার নিশ্চিত করতে হবে স্ক্রিন টাইমের। আর দ্বিতীয় যেটা হয়েছে, এইটাও অনেকের পছন্দ হবে না, হ্যাঁ আমার পড়া আমার ব্রেন আমি যখন খুশি তখন পড়বো, ব্যাপারটা এরকম না। অধিকাংশই যারা বিশেষ লিখিত পরীক্ষা দিবেন, আমরা তারুণ্যের শেষ পর্যায়ে আছি। মানে আপনি যদি কেতাবি ডেফিনেশন থেকে বের হয়ে আসেন, তরুণ মানে 40-50 পর্যন্ত তরুণ, মন তরুণ, এই সকল ভুগিচুগি আলাপ যদি আপনি বাদ দেন, মানে অধিকাংশের ব্রেনের অবস্থা খুব খারাপ, ভয়াবহ লেভেলের খারাপ। আমরা 4-5 বছর আগে একটা তথ্য দেখলে যতটুকু মনে রাখতে পারতাম, এখনোই এক তথ্য মনে করেন যে আপনি সকালে কি পড়ছেন দেখবেন বিকালে ওটা মনে থাকতেছে না। এটা হচ্ছে বাস্তবতা। তো আপনার আমার ব্রেইন সেল গুলা এখন কি তাদের বার্ধক্য মানে পর্যায়ে চলে গেছে। আমরা এত বেশি ধরেন সুগারি ফুড কনজিউম করি, আমরা এত বেশি স্ক্রিন টাইম দেই, এত বেশি আমরা স্লিপ ডিপ্রাইভ, আমরা প্রপারলি আমাদের ব্রেনকে রেস্ট করতে দেই না। এই কারণে যেটা হয়, আমাদের ব্রেন সেল গুলা প্রপারলি ফাংশন করে না। তো আপনার মেমোরাইজিং স্কিলটা বাড়ানোর জন্য আপনার আরেকটা বড় করণীয় হচ্ছে, মেমোরাইজিং স্কিল যদি বাড়াতে না পারেন, তাহলে ওই বিসিএস জগৎ আপনার না। শুধু মেধা দিয়ে বিসিএস লিখিত পরীক্ষা পাস পাস করতে পারবেন না, পাসই করতে পারবেন না, ক্যাডার হওয়া পরের বিষয়। আপনার যদি কেউ বলে যে আমি শুধু আমার মেধার জন্য বিসিএস ক্যাডার হয়েছি, তার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। মেধার সাথে আপনাকে অনেক তথ্য আপনাকে মুখস্থ করতে হবে, অনেক তথ্য আপনার ব্রেনে থাকতে হবে। এই ব্রেনে আপনার তথ্য না নিয়ে গেলে আপনি জীবনে বিশেষ ক্যাডার হতে পারবেন না। প্লেন এন্ড সিম্পল মিথ্যা কথা এটা। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার
ব্রেইন সেল গুলাকে রিজুভিনেট করতে দিতে হবে। এটার জন্য হ্যাঁ অনেকে হাসতে পারেন, বাট হ্যাঁ এটার জন্য হচ্ছে আপনাকে কোয়ালিটি স্লিপ আপনার দরকার আপনার ব্রেনের। কোয়ালিটি স্লিপ বলতে আমি যেটা বোঝাচ্ছি, আপনাদের লাইফস্টাইলে আপনারা এটা অবশ্যই চেষ্টা করবেন, যারা আসলে সিরিয়াস, যারা একটু নিয়ম মানতে পারে তারাই কিন্তু বিসিএস বা ক্যাডার সার্ভিস সার্ভিসে তারাই আসে, তাদেরই আসা উচিত। মানে আপনি কিন্তু কোনো বিপ্লবী না ভাই, আপনি একজন সাধারণ মানুষ, যিনি রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে কি রাষ্ট্রকে সেবা দিতে চান, আপনি পাশাপাশি নিজের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাতে চান, তাই না? তো আপনি এখানে কিন্তু আপনি কোনো রেবেল না, আপনি কোনো বিপ্লবী না এখানে। আপনাকে নিয়ম মেনে চলতে হবে, আপনাকে আপনাকে রুটিন ফলো করতে পারতে হবে, না হলে এই জায়গাটাই আপনার জন্য না। ইউ আর ইন দ্য রং প্লেস মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ব্রাদার আর মাই ডিয়ার সিস্টার। তো কোয়ালিটি স্লিপ নিশ্চিত করবেন, এই জন্য চেষ্টা করবেন। এটাকে অনেকেই যেটা বলে, আমি এটা বিভিন্ন জায়গা থেকে যেটা দেখছি, এটাকে আমি বারবার বলি ডেল্টা স্লিপ। আপনাকে ডেল্টা স্লিপ নিশ্চিত করতে হবে, সব থেকে মানসম্মত ঘুম। এটার জন্য আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি বেড়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার এই 11টা থেকে রাত 3টা, রাত 11টা থেকে রাত 3টা, এই টাইম আপনার ব্রেন অবশ্যই চূড়ান্ত হবে স্লিপ, মানে আপনার হচ্ছে আপনার ঘুমে থাকতে হবে। এই টাইমে আপনার ব্রেন রেস্ট করলে আপনি আপনার ব্রেন যতটা রিজুভিনেট হয়, আপনি যতটা স্বতঃস্ফূর্ত থাকবেন, আপনি এর দ্বিগুণ সময় যদি দিনের বেলাও ঘুমান তাহলে আপনার ব্রেন সেল ভাবে ফাংশন করবে না। তো আপনাকে যেটা চিন্তা করতে হবে, আপনি 8 ঘন্টাই ঘুমান ভাই, আপনাকে অমানসিক পরিশ্রম মানে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমানোর দরকার নাই, আপনাকে তাকে সুস্থ থাকতে হবে। তো আপনি প্রয়োজনে 10টা থেকে যান, 10টা থেকে যদি চিন্তা করেন, আপনি যদি সকাল 6টা পর্যন্ত চিন্তা করেন, হ্যাঁ এখন তো শীতের দিন, এই পর্যন্ত যদি চিন্তা করেন, তাও কিন্তু প্রায় 8 ঘন্টার সময়। আপনি এই টাইমের মধ্যে আপনার স্লিপ টাইম আপনাকে নিয়ে যেতে হবে, বাকি সময় আপনাকে কাজ করাইতে হবে। কারণ আপনি বলবেন আমি রাত 3টা পর্যন্ত পড়বো, পরে 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 12টার সময় ঘুম থেকে উঠবো, এই 6টা থেকে 12টার মধ্যে আপনার সারা দিনের সব থেকে প্রোডাক্টিভ কাজটা করে ফেলা সম্ভব। এই সাজেশন অনেকের পছন্দ হবে না, না হলে নাই, আপনি ভাই মানে কোনায় যে মরেন, আপনি খালে পড়ে মরেন, আপনি যেখানে খুশি সেখানে যান, আপনার জন্য আমার এই সেশন না। ঠিক আছে, আবার বলতেছি এটা কোনো বিপ্লব না, এটা ব্যক্তিগত বিপ্লব, নিজের সাথে নিজের যুদ্ধ। তো সবার আগে আপনাকে স্ক্রিন টাইম রিডিউস করতে হবে এবং আপনাকে কোয়ালিটি স্লিপ নিশ্চিত করতে হবে। এইটা যদি করেন, তারপর আপনার ভিতরে ওই আকাঙ্ক্ষা, শুরুতেই যেটা বলছি, এই জিনিসগুলোর সম্মিলন যদি ঘটে, তখন আপনার পক্ষে একটা বেটার আউটপুট আনা সম্ভব, নচেত নয়। এই ব্যাপারগুলো নিয়ে কেউ দেখবেন বলবে না, অনেকে ইগনোর করে যেতে চাই, এগুলো বললে একটু বেশি মেইন স্ট্রিম কথাবার্তা মনে হবে, বাট ব্যাপারটা মোটেও এরকম না মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। হ্যাঁ, এই ব্যাপারটা একটু আমলে নিয়ে। আচ্ছা, এরপর যদি আসি, এরপর আসেন এখন আমরা পয়েন্ট বাই পয়েন্ট চিন্তা করি। আসেন মানে আমরা ধাপে ধাপে আসবো, আমাদের অনেকগুলো সেগমেন্ট আছে আজকে, ঠিক আছে, ধাপে ধাপে আমরা একটু আসি। তো প্রথম কথা যেটা, আপনাকে আগে একটা সাবজেক্ট ওয়াইজ আপনার একটা টার্গেট সেট করতে হবে। আপনার করণীয় কিন্তু আমি এখন আসি নাই, টু ডু লিস্ট একদম সিরিয়ালি দিব, আগে একটু শেষ পর্যন্ত থাকেন, 30 মিনিট একটু আলোচনা শুনেন, তারপর আপনাদের কথাবার্তা শুনবো, কোনো ব্যাপার না। আচ্ছা, ধরেন আপনাকে সবার আগে চিন্তা করতে হবে আমার একটা সাবজেক্ট ওয়াইজ টার্গেট। কারণ কি? কারণ আপনি ক্যাডার হইতে চান। ক্যাডার হওয়া মানে কি? আমরা যদি জেনারেল ক্যাডারের কথা বলি, আপনি 900 নম্বরের যে পরীক্ষাটা দিবেন, আপনাকে চিন্তা করতে হবে যে এই 900 আউট অফ দিস 900 মার্কস, আপনাকে 60 থেকে 62%, মানে একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার বলছি, এই নাম্বারটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার ভেতরে সেই তাড়না থাকতে হবে, তাহলে যে আপনি হয়তো এই নাম্বারটা অনেকে অ্যাচিভ করবেন, অনেকে এটার কাছাকাছি যাবেন। হ্যাঁ, ভাইবা তো আরেকটা কমপ্লিটলি কি বলবো আসলে নন ইউনিফর্ম প্রসেস, ওটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। একটা নির্দিষ্ট দিন আপনি ভাইবা কতটা ভালো দিবেন খারাপ দিবেন এগুলো অনেক বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? তো সেটা মানে কি আপনার একটা টার্গেট থাকতে হবে যে 900 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে মোটামুটি আপনার টার্গেট থাকতে হবে 550 প্লাস আপনার ক্রস করা। এইটা হচ্ছে একটা কি অ্যাবাভ এভারেজ মার্ক। হ্যাঁ, এবং এই মার্কটা আপনি যদি পান এবং ভাইভাতে যদি একটা এভারেজ লেভেলের ভাইভা দেন আপনি, তাহলে যেটা আশা করা যায় আপনি একটা জেনারেল ক্যাডারের এক্সপেকটেশন রাখতে পারেন। এটা পাবেনই পাবেন এটা বলতেছি না, অনেকের থেকে কম পেয়েও পাবেন, অনেকের থেকে বেশি পেয়েও পাবেন না, বাট রিয়েলিটি হচ্ছে আপনার একটা মিনিমালিস্টিক টার্গেট যেটা থাকতে হবে, যে আমাকে 550 প্লাস এনশিওর করতে হবে। তো শতকরা হিসেবে 60 থেকে 62%। আপনারা জানেন ইংলিশ সাবজেক্টে আপনার পরীক্ষাটা দিতে হবে 200 মার্কের পরীক্ষা, ম্যাথে পরীক্ষা হয় কত মার্কের? 50 মার্কের, মেন্টাল এবিলিটিতে হচ্ছে 50 মার্ক, জেনারেল সায়েন্স এবং আইসিটি বা কম্পিউটার এটা কত মার্ক? 100 মার্ক, বাংলায় হচ্ছে আপনাদের 200 মার্ক, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 200 মার্ক, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 100 মার্ক। তাহলে এই কত? এই 200 300 400, এই 400 400 800, আর এই যে 100, এই হচ্ছে আপনার 900 মার্কস। আপনি শতকরা হিসাবে আগে চিন্তা করেন যে আমি যদি ক্যাডার হতে চাই, আমাকে সবার আগে নিশ্চিত করতে হবে যে আমি যাতে 60% অ্যাবাভ আমার মার্কটাকে আমি
নিয়ে যেতে পারি, এটা আপনাকে সবার আগে ভাবতে হবে, সবার আগে চিন্তা করে নিতে হবে। ঠিক আছে? তাহলে আপনি আগে ওইটা চিন্তা করেন, কোনো সমস্যা তো নাই। হ্যাঁ, ওই চিন্তা আগে আপনি চলে যান। এখন এইটা অনেকে অনেক ধরনের মান বন্টন দিবে, যদিও এইটা এই মুহূর্তে সম্পূর্ণ কাল্পনিক। কারণ আপনি কিন্তু, আপনার তো একটা টার্গেট থাকতে হবে ভাই, একটা লক্ষ্য থাকতে হবে যে আমি এই সাবজেক্টে স্ট্রং, আমি এই সাবজেক্টে আমি কম্পারেটিভলি উইক, তো আমি এই সাবজেক্টটাকে আমার স্ট্রেংথ হিসেবে কাজে লাগাবো, এই সাবজেক্ট থেকে আমি আমার সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসবো। তা আপনার অবশ্যই সুনির্দিষ্ট কিছু কি থাকতে হবে, অবশ্যই আপনার সুনির্দিষ্ট কিছু প্ল্যান থাকতে হবে। তো সেই প্ল্যানটার জায়গা থেকে আপনি কিভাবে ভাবতে পারেন, আপনাকে নিজস্ব একটা স্পেসিফিক প্ল্যান আগে নিশ্চিত করেন আপনি, সেটা আপনি কি করতে পারেন। এখন অনেকে টার্গেট করবে, হ্যাঁ আমি ইংলিশে আমার টার্গেট হচ্ছে 120, হইতে পারে দেখেন 60% করে যদি হিসাব করেন অন অ্যাভারেজ, আপনার কি এখানে 120, এই ম্যাথ মেন্টালি 60% মানে কি অন্তত 60, এখানে কত 60, তাহলে এখানে কত 120, এখানেও 120, খুব বাংলা কথা। আর এখানে কত 60, এটা হইলে কত হবে, 6 নং 54, 540, আপনাকে একটু বাড়াতে হবে আপনার রিয়েলিস্টিক টার্গেট। তো অবশ্যই এভাবে ধরে ধরে তো আপনি মার্কস পাবেন না, এটা তো সম্ভব না, লিটারেলি এটা ইম্পসিবল। বা মানে এগুলো তো ভাবে মিলবে না। তো আপনি অ্যাডজাস্ট করবেন যে না, আমার সক্ষমতা আছে, যে আচ্ছা মেন্টাল অ্যাবিলিটি আমি প্রিলির জন্য যা পড়েছি, রিটেন তো তাই, মেন্টাল অ্যাবিলিটি তো আমাকে শুধু অবজেক্টিভই দিতে হবে, এমসিকিউ দাগাইতে হবে, যদিও লিখিত পরীক্ষা তাও এমসিকিউ দাগাইতে হবে। তাহলে আমি তো ম্যাথও মোটামুটি ভালো পারি, তাহলে এখানে 60 না, এখানে আমার চেষ্টা থাকবে এখানে আমি 80 পাবো। এই যে আপনি 20 নাম্বার ধরেন অতিরিক্ত আপনি নিয়ে নিলেন এখানে, কারণ এই 20 নাম্বার অন্য কোথাও থেকে কমবে, যার যার জায়গায় এভাবে অ্যাডজাস্ট হবে। কেউ হয়তো ম্যাথ ইংলিশ 120 পর তার স্কিল সেট নাই, সে চেষ্টা করবে ঠিক আছে আমি কিভাবে 110 পাই, কিন্তু তাকে অবশ্যই তাহলে ম্যাথে কি করতে হবে, ম্যাথে অন্যের থেকে একটু ভালো করতে হবে। এভাবে করে আপনাকে মার্কস গুলো আপ এন্ড ডাউন করতে হবে, এখানে আপনার লক্ষ্যমাত্রাটা আপনাকেই সেট করতে হবে। এটা ভিন্ন কেউ এসে সেট করে দিয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তো আপনি আগে এভাবে করে সেট করে দেখেন কোন কম্পোজিশনে মোটামুটি আপনার মার্কসটাকে আপনি 570 বা 575 এই রেঞ্জে একটা মার্কের আপনি প্ল্যান করবেন। কারণ 575 প্ল্যান করে যখন আপনি আগাবেন, তখন দেখা যাবে আপনি হয়তো 550, আপনি যদি প্রপারলি সবকিছু, মানে পরিস্থিতি যদি আপনার অনুকূলে থাকে, আপনার পরিশ্রম যদি সার্থক হয়, আপনার ভাগ্য যদি আপনার পক্ষে থাকে, হ্যাঁ তাহলে দেখা যাবে আপনি হয়তো গিয়ে 550 560 হিট করতে পারবেন। তো এই জন্য আপনি এভাবে নিজের মতো করে একটা টার্গেট সেট করবেন। এবং এই টার্গেট সেট করার মতো সক্ষমতাও কিন্তু আপনাদের অনেকের এখনো হয় নাই, সেটা কখন হবে সেটাও বলতেছি। তো দিন শেষে এই এতগুলা সাবজেক্ট আপনি পরীক্ষা দিবেন জেনারেল ক্যাডার পাওয়ার জন্য, খুব ভালো কথা। কিন্তু এইখানে একটা সব থেকে ক্রুশাল অ্যাসপেক্টটা কি, সব থেকে ক্রুশাল অ্যাসপেক্ট যেটাকে আমি বলতেছি আপনাদের জন্য মূল প্রতিবন্ধকতা বা আপনাদের মেইন হার্ডেল যেটা, সেই হার্ডেলটা হচ্ছে আপনাকে ইংলিশে নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ইংলিশে আপনি এভারেজ মার্কেট থেকে যত বেশি মার্ক পাবেন, আপনি তত বেশি প্রতিযোগীদের থেকে এগিয়ে যাবেন, আপনার ক্যাডার পাওয়ার সম্ভাবনা ততটা বৃদ্ধি পাবে। অর্থাৎ ইংলিশ হচ্ছে আপনার মেইন গেম চেঞ্জার। ঠিক আছে? ইংলিশে আপনি এভারেজের থেকে ভালো, তার মানে আপনার ক্যাডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ম্যাথ এবং মেন্টাল এবিলিটি বর্তমান ছাত্রছাত্রীদের প্রস্তুতির প্রেক্ষাপটে যদি আপনাকে বাস্তবতা বলি, অনেকেই ভাবে ম্যাথে তো অনেকেই দুর্বল, ব্যাপারটা মোটেও এরকম না। অধিকাংশ প্রার্থী ম্যাথে দুর্বলতা এখন নেই, অন্তত বিসিএস লেভেলের যে ম্যাথ গুলো আছে, নবম দশম শ্রেণীর ক্যাটাগরির যে ম্যাথ গুলো বিসিএস এ আসে, সেই ম্যাথ গুলো সংক্রান্ত দুর্বলতা অধিকাংশ প্রার্থীরই নেই। তো ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ম্যাথের ক্ষেত্রে আপনাকে ভালো করতে হবে। ম্যাথের ক্ষেত্রে ভালো করাটা হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকা। ম্যাথে আপনি একটু ভালো, এইটা অনেক বড় অ্যাডভান্টেজ, ব্যাপারটা এরকম ভাববেন না। ম্যাথে আপনাকে ভালো করতে হবেই হবে, এই 100তে আপনার ভালো করতেই হবে। হ্যাঁ, এই 100তে যদি আপনি ভালো করেন তার মানে আপনি প্রতিযোগিতায় টিকে আছেন। এই 100 যদি আপনি খারাপ করেন তার মানে আপনি ছিটকে পড়লেন, ক্যাডার পাওয়ার দৌড় থেকে আপনি ছিটকে পড়লেন। মানে এইখানে আপনি ম্যাথে ভালো করেছেন তার জন্য আপনার বাহবা পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনি যদি অনেক ভালো করেন সেটা আপনি বাহবা পাওয়ার যোগ্য, সেটা আপনার ক্যাডার হওয়ার দৌড়ে আপনাকে এগিয়ে রাখবে। ইংলিশে আপনি যত বেশি পাবেন তত আপনি ক্যাডার হওয়ার দৌড়ে এগিয়ে যাবেন। বাকি যে সাবজেক্ট গুলো আছে, সেই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে রিয়েলিটিটা হচ্ছে মেইন গেম চেঞ্জিং অ্যাসপেক্টটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অথচ এই ব্যাপারটাই অধিকাংশ মানে স্টুডেন্টরা তাদের ব্রেনে রাখে না। আপনাকে সবার আগে নিশ্চিত করতে হবে টাইম ম্যানেজমেন্ট, কারণ ইংলিশ এবং ম্যাথ মেন্টাল অ্যাবিলিটিতে আপনি একজন প্রতিযোগীর থেকে, আপনার একজন কম্পিটিটরের থেকে
কম্পিটিটরের সাথে একটা বেশ ভালো লেভেলের নাম্বারের ব্যবধান আপনি তৈরি করতে পারবেন। ইংলিশে অনেকে 150 পাবে, অনেকেই 100 পাবে, কিন্তু দুইজনই কিন্তু ক্যাডার হওয়ার রেসে। তো যে 150 পেয়ে গেল বা 140 পেয়ে গেল, এই যে 40 নাম্বারের অ্যাডভান্টেজটা সে নিয়ে নিল, এই 40 নাম্বারের অ্যাডভান্টেজ আইডিয়ালি অন্যান্য সাবজেক্ট গুলো দেওয়ার পূরণ করা যায় না, কাভার করা যায় না। কারণ দুই একজন এক্সট্রা অর্ডিনারি লেভেলের স্টুডেন্ট ছাড়া বাংলা, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই সাবজেক্ট গুলাতে দুজন প্রতিযোগীর মধ্যে 19-20 পার্থক্য হয়, কখনো ওই 20-15 পার্থক্য হয় না সাধারণত। দু একজন এক্সেপশনাল আছে, আমি আগেই বলছি। তো এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ক্যাডার হওয়া বা না হওয়াটা অনেকাংশেই নির্ভর করবে আপনি ইংলিশে এভারেজ মার্ক, এভারেজ প্রার্থী যে মার্ক পাবে সেই মার্কেট থেকে কতটা ভালো মার্ক পাচ্ছেন, ম্যাথে কতটা কম খারাপ করতেছেন, এবং অন্যান্য সেগমেন্টে প্রপার টাইম ম্যানেজ করে কিভাবে আপনি সম্পূর্ণ প্রশ্নের যথোপযুক্ত একটা মানসম্মত উত্তর দিয়ে আসতেছেন। ওই জায়গাতে আপনার কন্ট্রোল, অনেক কিছু আছে আপনার নিয়ন্ত্রণের বাইরে। আমি হোয়াট নট টু ডু, মানে কি কি করা যাবে না, কমন মিস্টেক্স গুলা যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি কথাগুলো বলবো। তো তাহলে আপনার মূল প্রতিবন্ধকতা যদি আমি সামারাইজ করি, আপনাকে আপনার ইংলিশের স্কিল সেটটা বাড়াইতে হবে। এটা যে কোনো ভাবে আপনি পারেন। স্কিল সেট বাড়ানো মানে কি, এখন যদি আপনার সক্ষমতা হয় 80 পাওয়ার, এইটাকে 100-তে নিয়ে যাওয়াই হচ্ছে কি আপনার সম্ভাবনাটাকে বৃদ্ধি করা। ঠিক আছে, যার 110-120 পাওয়ার মতো অবস্থা আছে, তার ভালো করা কি 140 পাওয়া। এইখানে একটা ডিসক্লেইমার দিয়ে যাচ্ছি, একটু সতর্ক বার্তাই বলতে পারেন। এই ম্যাথের 50, বিসিএস এর ম্যাথকে আমরা অনেকে আমলে নেই না, উইচ ইজ ঠিক আছে, লজিক্যাল। আইডিয়ালি ইতিহাস যেটা বলে, ছাত্রছাত্রীদের সাথে অভিজ্ঞতা বা আমাদের জুনিয়র্স বা আমাদের সাথে যারা ক্যাডার হয়েছে সামগ্রিকভাবে, এই লিখিত ম্যাথে এই যে 50 আছে না, এই 50-এর মধ্যে 25 পাওয়া খুব ইজি। আপনাদের মধ্যে অনেকেই আছেন কোন রকম প্রস্তুতি ছাড়াও হয়তো 20-25 পেয়ে যাবেন, অনেকে আছেন কোনো প্রিপারেশন লাগবে না, ম্যাথ পরীক্ষা দিতে বসবেন 20 বা 25 পাবেন। কিন্তু 20 বা 25 কিন্তু ক্যাডার পাওয়ার মতো কোনো মার্ক না। আপনাকে যেটা চিন্তা করতে হবে, এই 25 পাওয়া খুব ইজি, পড়তেই হচ্ছে না, কিন্তু এই 25-কে 40 বা 40+ করা অনেক বেশি অ্যাটেনশন এবং অনেক বেশি পরিশ্রম এবং অনেক বেশি ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস ডিজার্ভ করে বা এক্সপেক্ট করে। এখন ব্যাপারটা হচ্ছে, অনেকে আছেন যারা ম্যাথ নিয়ে ওভার কনফিডেন্ট, স্পেশালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, যারা একটু ভালো ইউনিভার্সিটি থেকে পড়েছেন বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছেন, হ্যাঁ, অনেকেই, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি ভাই, আমাকে ভুল প্রমাণ করেন, এটা আপনার জন্য ভালো। আপনারা অনেকেই ম্যাথে যে একটা ধরা খাবেন, ম্যাথ পরীক্ষা আপ টু দ্য মার্ক হবে না আপনাদের অনেকেরই, কিন্তু আপনার থেকে তুলনামূলক একটা কম সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা একজন প্রার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়া একজন প্রার্থী, যার ভিতরে ভয় আছে, ফোবিয়া আছে, যে টুক 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 করে এই বোরিং কাজটা 9-10 লেভেলের ম্যাথ একটু একটু করে প্র্যাকটিস করবে, সে আপনার থেকে ম্যাথ পরীক্ষায় 5-10 নাম্বার বেশি পেয়ে যাবে এবং সে রেসে এগিয়ে যাবে। এইটা একটু মাথায় রাখেন। ওভার কনফিডেন্ট হয়েন না, আল্লাহর ওয়াস্তে ওভার কনফিডেন্ট হয়েন না, বড় লেভেলের ধরা খাবেন। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোও কিন্তু অনেক বড় লেভেলের পার্থক্য তৈরি করে। তো এইখানে ম্যাথ ইংলিশের আলোচনা তো আছে, ব্যাপক আলোচনা, ইংলিশ নিয়ে আমি স্পেশাল সেশনই করব। তো এই 2 দিনের মধ্যে, কারণ এই 2-1 দিন একটু কেওস থাকবে, আপনারা বিভিন্ন জায়গায় টাকায় ভর্তি টর্তি হবেন, বুঝে না বুঝে বিভিন্ন জায়গায় যাবেন, এগুলোকে করেন, সবকিছু করে সেটেল ডাউন করেন। পানি এখন খুব টার্বুলেন্ট, পানি অস্থির, ঘোলা পানি। হ্যাঁ, পানিটা একটু ঠান্ডা হোক, পরে আলাপ আলোচনা করব। আচ্ছা, এখন সবার আগে আসেন, এখন সবার আগে হচ্ছে আপনার টু ডু লিস্ট। আপনার করণীয় কি, একদম পয়েন্ট বাই পয়েন্ট বুঝেন, একদম প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট বুঝেন। এখন আপনার করণীয় যদি বলি, একদম সিরিয়ালি যদি বলি, সবার আগে আপনার যেটা করণীয়, আগে এটার আগে বলেন, কথাবার্তা বুঝতে পারতেছেন, আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রিটেন পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষা দেয় হচ্ছে অনেক অল্প সংখ্যক প্রার্থী, যারা দেয় না তাদের কিন্তু এই সম্পর্কে জানার আগ্রহ থাকে না। তো আমরা খুব অল্প একটা ক্রাউডকে ক্যাটার করছি, বুঝতেই পারছেন? তো যারাই আছেন, হ্যাঁ, মানে আপনাদের মানে এখন পর্যন্ত আমরা তো ওভারঅল বায়োপিক পার্ট গুলো নিয়ে আলাপ আলোচনা করতেছি, স্পেসিফিক টু লিস্টে ঢুকতেছি, কথাবার্তা গুলো কি বুঝতে পারতেছেন কিনা প্লিজ লেট মি নো। হ্যাঁ, প্লিজ লেট মি নো আপনারা কি কথাগুলো বুঝতে পারছেন কিনা। ওকে, ঠিক আছে, ফিডব্যাক দেখি। তো এখন যদি আমরা বলি টু ডু লিস্ট, একদম পয়েন্ট বাই পয়েন্ট, হ্যাঁ, টু ডু লিস্টে আসেন। এখন আপনার করণীয় কি, কালকে ফলাফল পাইছেন, পাস করছেন, ফেসবুকে একটা স্ট্যাটাস প্রসব করছেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাস্ট,
হ্যাঁ 46 বিসিএস পিডি, খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব খুশি। পরিবারও একটা মোটামুটি স্রোতের ঢেউ, আনন্দের ঢেউ বয়ে গেছে, ভালো। ভাই এত আগে সেলিব্রেট করবেন না, হ্যাঁ। ডোন্ট বি মুশফিকুর রহিম আর কি মানে মাহমুদুল্লাহ রিয়াদ, হ্যাঁ। এটা হওয়ার দরকার নাই, হ্যাঁ। সাফল্য এত শুরুতে সেলিব্রেট করতে হয় না, অনেক ধাপ এখনো বাকি, হ্যাঁ। যে কোনো সাফল্যে আপনি খুশি হবেনই হবেন, বাট পাবলিক ডোমেইনে মানুষ তো অনেক জাজমেন্টাল, হ্যাঁ। এত শুরুতেই কিন্তু সফল, অবশ্য যাদের উদ্দেশ্য আলাদা, যারা ভিন্ন ধরনের টোপ ফেলতে চাচ্ছেন যে আমি বিসিএস প্রিলি পাস করছি, তোমরা আমার কাছে সাজেশন চাও কি করতে হবে না করতে হবে, সাজেশন দিবেন অনলাইনে, স্পেশালি অপোজিট জেন্ডারকে, তো এইটা তো ভাই অন্য জিনিস। ওইটা হলে ঠিক আছে, তাহলে দেন। আচ্ছা, এখন বিইং এ রিটেন ক্যান্ডিডেট আপনার প্রথম কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস কেয়ারফুলি। এই কাজটা আপনাদের মধ্যে সিংহভাগ স্টুডেন্ট করবে না। আমি যদি বলি আপনার আজকের কাজ কি, আপনার আজকে এবং কালকে 2 দিন ভরে আপনার যদি একটা কাজও হয়, কোনো টপিক, কোনো পড়াশোনা শুরু করার আগে, কোনো কোচিং এ ভর্তি হওয়ার আগে, কিচ্ছু করার আগে, কোনো কিছুই শেষ হয়ে যাচ্ছে না ভাই। আমরা সবার কাজ হচ্ছে আজকে রাত্রে ডাউনলোড করবেন, করে কালকের দিন পর্যন্ত একদম পিএসসির ওয়েবসাইট থেকে আপনি সবার আগে বিশেষ লিখিত সিলেবাসটা আগে আপনি দেখবেন। এইটা হচ্ছে আপনার প্রথম কাজ। এবং একদিন ভরে সিলেবাস দেখবেন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন সিলেবাসের কোথায় কি আছে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে ক্রমে আমি কোথাও ডাউনলোড করেছিলাম, এখানে কি আছে কিনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে সিলেবাস ফর বিসিএস রিটেন এক্সামিনেশন, পিএস মানে পিএস ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। আপনি সবার আগে আপনার কাজ হচ্ছে সিলেবাসটা দেখা। মানে আমি আবার বলছি, আপনি একদিন ভরে আপনি অন্তত সিলেবাসটা নিয়ে পড়ে থাকেন। আপনারা আপনাদের মানে উচিত হবে এই বিশেষ লিখিত সিলেবাসটাকে প্রিন্ট করে ফেলা, প্রিন্ট করে ওইটা সবসময় আপনার পড়ার টেবিলের সামনে রাখা। ঠিক আছে, আপনাকে রিটার্ন সিলেবাসটা থাকতে হবে। হ্যাঁ, সব সময় কি রিটার্ন সিলেবাস মেনটেন করে প্রশ্ন হয় সব সাবজেক্টে, ব্যাপারটা এরকম না। কিন্তু এটা তো একটা গাইডলাইন, এটা অনুসরণ করেই করা হবে। তা আপনাকে আগে সিলেবাসটা বুঝতে হবে, ঠিক আছে, এটা আপনাকে আমলে নিতে হবে। তাহলে এই দেখেন, আপনি যেরকম দিবেন সিলেবাস ফর বিসিএস রিটেন এক্সাম, এই যে বাংলা আমরা দেখতে পাচ্ছি, বাংলা আবশ্যিক যে 200 মার্ক, সেই 200 মার্কের মধ্যে কিভাবে কি, প্রথমে ব্যাকরণে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ব্যাকরণে 30 মার্ক, ভাব সম্প্রসারণে 20 মার্ক। ব্যাকরণের মধ্যে 30 কিভাবে থাকবে, 5টা টপিক থাকবে, 6 করে প্রশ্ন থাকবে। শব্দ গঠন এখানে 6 মার্ক থাকবে। বানান এবং বানানের নিয়ম এখানের মধ্যে থাকবে 6। বাক্য শুদ্ধি বা প্রয়োগ অপপ্রয়োগ 6। প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ 6। বাক্য গঠন 6। এই যে আপনি সিলেবাসটা সবার আগে দেখবেন। ভাব সম্প্রসারণে কি মার্ক, 20 মার্ক, সারমর্মে 20 মার্ক, বাংলা ভাষা সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তরে 30 মার্ক। এইভাবে করে আপনার প্রথম কাজ হচ্ছে পুরোপুরি সিলেবাসটাকে গোথ্রু করা। ঠিক আছে, এই যে ইংলিশের সিলেবাসটা কি, 2টা পার্ট, পার্ট এ তে 100, পার্ট বি তে 100। তাহলে পার্ট এ তে কি, প্রথমে একটা রিডিং কম্প্রিহেনশন থাকবে। রিডিং কম্প্রিহেনশন কিভাবে সলভ করতে হয় এই সংক্রান্ত ক্লাস আপনারা কিন্তু আমাদের গেম চেঞ্জারের ফেসবুক পেজে, আপনারা আমাদের ভিডিও সেগমেন্টে ক্লিক করলেই পাবেন, হ্যাঁ। ওখানে দিলে আপনার রিডিং কম্প্রিহেনশন নিয়ে আইডিয়া পাবেন, হ্যাঁ। এটা নিয়ে আরো সামনে আরো ডিটেল ক্লাস আনবো। তো যেটাই হোক, তো এই যে দেখেন রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশনের মধ্যে কি বলা হয়েছে, অ্যান আনসিন প্যাসেজ ডিলিং উইথ এ টপিক রিলেভেন্ট টু আওয়ার টাইমস উইল বি সেট। অর্থাৎ আমাদের সময়ে প্রাসঙ্গিক এমন একটা বিষয় নিয়ে একটা আনসিন প্যাসেজ আসবে, বুঝেন, যেটা রেলেভেন্ট আমাদের, আপনি যে সময় পরীক্ষা দিবেন সেই সময়ে প্রাসঙ্গিক এমন একটা বিষয় নিয়ে আসবে। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যান্সার, প্রার্থীদেরকে উত্তর করতে হবে a number of thematic questions that will test their understanding of the passage। তাদেরকে কিছু থিমেটিক প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা কি পরীক্ষা করবে যে সে আসলে প্যাসেজটা কি কতটুকু বুঝেছে, প্যাসেজটা সম্পর্কে তার বোধগম্যতা কতটুকু, এটা যাচাই করবে। এন্ড বি, এবং বি অংশে কি থাকবে, এ নাম্বার অফ কোয়েশ্চেন রিলেটেড টু গ্রামার এন্ড ইউজ। এবং এইটার দ্বিতীয় অংশে থাকবে কি, মানে বেশ কিছু প্রশ্ন থাকবে যেটার মধ্যে গ্রামার এবং সেই গ্রামারের ব্যবহারের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন থাকবে, ওখানে থাকবে 30 মার্ক, 30, 30, 60, 60 মার্কস। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু রাইট এ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ ইন দেয়ার ওন ওয়ার্ডস উইদিন 100, হ্যাঁ ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটা সামারি তাকে লিখতে হবে, তার নিজস্ব, তার ওন ওয়ার্ডস, তার নিজের ভাষায়। এটার মধ্যে থাকবে 20। Candidates will have to write a letter relating to the thematic issue of the given passage to the editor of an English newspaper। ইংরেজি পত্রিকার একজন সম্পাদকের কাছে একটা লেখা প্রকাশের জন্য তাকে কি দিতে হবে, তাকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে। এই দেখেন, তাহলে 20, 20, 40 আর 60, 100 চলে গেল। পার্ট বি তে কি থাকবে, ট্রান্সলেশন আর রিডিং কম্প্রিহেনশন, হোয়াট এভার। পিএসসি কিন্তু এক্সপেরিমেন্টও করে, তো যারা ভালো স্টুডেন্ট তাদের কিন্তু এক্সপেরিমেন্টের প্রতিও দেখতে হবে। যেমন পার্ট বি তে কি বলা হয়েছে, নাম্বার 1, পার্ট বির প্রথম নাম্বারে কি, ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু কম্পোজ অ্যান এসে
অন এ টপিক রিলেটেড টু অ্যান ইস্যু অফ টপিক্যাল রিলেভেন্স, অর্থাৎ একটা বিষয়ের সাথে প্রাসঙ্গিকতা আছে এরকম একটা টপিক আপনাকে একটা এসে লিখতে হবে। আমরা কিন্তু 45তম বিসিএস এ দেখেছি দুটো এসে লিখতে বলেছিল ওখানে। হ্যাঁ, এখানে যেমন এসের ভিতরে 50 মার্ক দেওয়া আছে, ওখানে ছিল 25-25। এখন আপনারা যা ভাবেন খালি উক্তি দিবেন, টেবিল চ্যাট দিবেন আর নাম্বার বস্তা বস্তা দিবেন, একটু ইনস্ট্রাকশন পড়েন তো পিএসসি কি বলছে। দ্য এসে মাস্ট কনফর্ম টু দ্য ওয়ার্ড লিমিট সেট এন্ড মাস্ট কনভে, এসেটা কি করবে, শব্দ সীমার মধ্যেই হতে হবে, এন্ড মাস্ট কনভে, এবং সেটা অবশ্যই প্রকাশ করতে পারতে হবে, সক্ষম হইতে হবে। কি প্রকাশ করতে পারতে সক্ষম হবে? এ ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু এক্সপ্রেস হিজ অর হার আইডিয়াস ক্লিয়ারলি এন্ড কারেক্টলি ইন ইংলিশ। ঠিক আছে, তার মানে কি, একজন প্রার্থীর কোন একটা বিষয় সম্পর্কে যে জ্ঞান, সেইটা যাতে সে তার নিজের ভাষায় স্পষ্টভাবে এক্সপ্রেস করতে পারে, এইটার উপর আপনাকে মার্ক দেওয়া হবে ভাই। এটা কোনো রিসার্চ পেপার না। এক লাইন পর পর খালি টেবিল, এক লাইন পর পর চার্ট, হ্যাঁ, এক লাইন পর পর গ্রাফ, এই লেভেলের ফকিন্নিবানা করা যাবে না খাতার মধ্যে। as well as reflect and analyze the topic of contemporary interest, এবং আপনাকে অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, বিশ্লেষণ করার জন্য যদি কোনো প্রাসঙ্গিক এবং ভ্যালিড ডেটা বা ইনফরমেশন আপনার জানা থাকে, সেটাকে অবশ্যই আপনি ইনকর্পোরেট করবেন, ওয়াই নট, বাট আরোপিত হওয়া যাবে না কোনো কিছু, এই ব্যাপারগুলো বুঝতে হবে। হ্যাঁ, তারপর সে ট্রান্সলেশন, candidates will be required to translate a short passage from বাংলা into English and another from English into বাংলা। 25-25-50। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা আমাদের এই গেম চেঞ্জার পেজে আমাদের লাস্ট আমরা ট্রান্সলেশনের যে দুটো সেশন নিয়েছি, একটা ইংলিশ টু বেঙ্গলি, একটা বেঙ্গলি টু ইংলিশ, হ্যাঁ, নিয়ম ব্যতীত কিভাবে ট্রান্সলেশন করতে হয়, এই ক্লাস দুইটা আল্লাহর রাস্তায় একটু ক্লাস দুটো আপনি একটু দেখেন, ক্লাসগুলো আপনি একটু করবেন। এই পার্টে অযাচিত আপনার যে পরিমাণ ভয় ফোবিয়া থাকে, এবং আপনাদের এই ভয়টাকে ক্যাপিটালাইজ করে আমরাই বিভিন্ন কোচিং সেন্টারের পক্ষ থেকে যেভাবে বিজনেস করি, সেই জিনিসটাও কিছুটা হলে হ্যাম্পার্ড হবে। যারা রিয়েল ক্যান্ডিডেটস একটু দেখবেন, বোঝার চেষ্টা করবেন, আকাল মান্থকে লিয়ে সারাই কাফি। যাই হোক, আমি এত বিস্তারিত ভাঙবো না। তো আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, যেমন যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর টপিকটা কি আপনি দেখেন আগে আপনি একটু, ঠিক আছে, এইভাবে করে পুরো সিলেবাসটা খুঁটিয়ে খুঁটিয়ে একটা দিন সময় নিয়ে আপনি পুরো সিলেবাসটা পড়বেন। এইটা আপনার প্রথম কাজ হওয়া উচিত। অবশ্যই এটা প্রথম কাজ আপনি করবেন, পুরো সিলেবাসটাকে ঠান্ডা মাথায় দেখবেন, কোন কোচিং এ পড়বেন, কোন বই কিনবেন, একটু সবুর করেন ভাই। আজকেই যে বই কিনা ফাটিয়ে দেওয়ার দরকার নাই, একটু থামেন, একটু মানে দম নিন, একটু রেস্ট নিন। ঠিক আছে, আগে পুরো সিলেবাসটা কেয়ারফুলি আগে বুঝেন। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে আপনাকে আগে দেখতে হবে অ্যানালাইজিং দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স। আপনি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করা মানে কি, প্রশ্নগুলোর দিকে একটু তাকান। যেহেতু আগে আপনার সিলেবাস সম্পর্কে আইডিয়া হয়েছে, তারপর এখন আপনি যে সাবজেক্টের প্রশ্ন দেখবেন, অ্যানালাইসিস করবেন, সেই প্রশ্নটা, সেই সাবজেক্টের সিলেবাসটাকে বাম পাশে রাখেন, এবং একটা প্রশ্নকে আপনি খুলে ডান পাশে রাখেন। আপনি একটু প্রশ্নগুলোর দিকে তাকান। অবশ্যই সিলেবাসটা সম্পূর্ণভাবে অনুসরণ করা হয় না, সেখান থেকে ডেভিয়েট করে প্রশ্ন প্রণেতারা, কারণ যেহেতু প্রশ্ন মডারেশন হয়, তো তখন কিছুটা ডেভিয়েশন ঘটে। বাট আপনি আগে সেই মানে আইডিয়াটাকে জেনারেট করেন। আপনাদের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, অধিকাংশ প্রার্থী না, যারা লিখিত পরীক্ষায় ফেল করবে, তাদের প্রত্যেকে ফেল করবে এই কারণে তারা সিলেবাস সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না। এটা হচ্ছে প্রথম কারণ। এবং তার মূলত সমস্যাটা কোথায় সে নিজেই সেটা জানে না, এটা হচ্ছে তার মেইন রিজন। এবং আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো আপনাকে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। যারা নতুন করে রিটার্ন পাস করলেন, যারা এখন বই টই কেনার জন্য খুব হাঁসফাঁস করতেছেন, আপনার টাকা পয়সা অনেক বেশি আইছে, তো প্রথম কথা বই তো কিনতে হবে ভাই, অবশ্যই কিনতে হবে, বই কিনতে হবে না, অবশ্যই কিনতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আগেই ওই কোনো পাবলিকেশনের ওই অ্যাসিওরেন্স প্রফেসর এটার এই মোটা মোটা বড় বড় বই আগে কেনার আগে প্রথমে যে কাজটা করবেন, প্রথমে একটা ডাইজেস্ট কিনবেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনারা মোটা মোটা যত বই একজন লিখিত প্রার্থী কিনে, ওই সবগুলা বইয়ের সবগুলা পেজ উল্টানোর সময়ই অধিকাংশ প্রার্থী পায় না। এবং ওখানে একটা প্রশ্নের যে উত্তর দেওয়া আছে, তার 10 ভাগের 1 ভাগও রিয়েল পরীক্ষার মধ্যে লেখা সম্ভব না, কারণ ওখানে এত বড় বড় উত্তর। কেন, আমি একদম ব্রেকডাউন দিব কিছুক্ষণ পরে। বই কি লাগবে না? বই তো অবশ্যই লাগবে, বই আগেই কিনবেন। তো প্রথমেই প্রত্যেকটা বিষয় ভিত্তিক বড় বড় বই কেনার আগে প্রথমত এই দুইটা কাজ করার জন্য অন্তত একটা সপ্তাহ আপনি আগে ডাইজেস্ট গুলা নিয়ে অ্যানালাইসিস করেন। একটা সপ্তাহ সময় দেন। বাজার থেকে বই শেষ হয়ে যাচ্ছে না, বাজার থেকে বই শেষ হয়ে যাচ্ছে না। ফেসবুকে আজকে কোনো একজন XYZ টিচারের কমেন্ট দেখেই যে আজকে যে আগে বই কেনার দরকার না, একটু সময় নেন। আগে যে কোনো পাবলিকেশন একটা ডাইজেস্ট কিনুন। ডাইজেস্ট বল যেটার মধ্যে সব সাবজেক্টেরই বিগত বছরের প্রশ্নগুলো আছে এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে, ওই ডাইজেস্টটা আগে কিনেন যদি কিনতে হয়। হ্যাঁ, বিভিন্ন পাবলিকেশন আছে, অ্যাসিওরেন্স বের করে, বোধহয় প্রফেসর বের করে, বা যারা যারাই করে,
যারা যারাই করে, আগে রিটার্নের যদি বই কিনতে হয় প্রথমটা ডাইজেস্ট কিনেন। হ্যাঁ, এই কথাটা শুনেন। এরপর যেটা করতে হবে, এই দুইটা কাজ যখন আপনি করবেন, আপনি যখন আগে পুরো সিলেবাসটা সম্পর্কে ওয়াকিবহাল, নেক্সট উইক 1 সপ্তাহ জুড়ে আগে আপনি এই কাজগুলো করেন, আমি এখানে আপনার যা যা বলতেছি। হ্যাঁ, তা আগে আপনি আপনার সিলেবাস গুলোকে আগে বুঝেন। সিলেবাস বুঝে আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করেন। করে এরপর আপনাকে যেটা কাজ করতে হবে, ওই 1 সপ্তাহ পর আপনি 5 দিন 6 দিন একদম থরলি অ্যানালাইসিস করবেন প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা অংশ, বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে, লিখিত পরীক্ষার প্রশ্নগুলা। হ্যাঁ, মোটামুটি 35তম থেকে বা 36তম থেকে সবগুলা লিখিত প্রশ্ন দেখবেন। আরো আগের গুলাও যদি দেখেন ভালো। এই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করবেন, এগুলা যারা আপনারা এখনো কচি কম বয়স্ক, পরবর্তীতে লিখিত পরীক্ষা মানে 47-এরও প্রিলি দিবেন, আপনাদের প্রিলির প্রিপারেশন অনেকটুকু এগিয়ে থাকবে। কেউ প্রশ্ন করার আগেই বলি যে স্যার আমি তো 46-এর বিশেষ লিখিতও দিব, আর আমি তো আবার 47-এর প্রিলিও দিব, এই মুহূর্তে আমার কোনটা করা উচিত? অবশ্যই আপনাকে লিখিতটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ 47-এর প্রিলি দিয়ে আপনি পুনরায় লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, এইটা আপনি হলফ করে বলতে পারেন না। যদি আপনি লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে থাকেন, অবশ্যই 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 আপনার প্রিপারেশনের 95% অ্যাটেনশন এই লিখিত পরীক্ষা কেন্দ্রিকই হওয়া উচিত। কোনোভাবেই এখন প্রিলিমিনারি প্রায়োরিটি আপনার উচিত না। কারণ ওটা তো দূরের কথা, আপনি আবার একটা পরীক্ষা দিবেন, দিয়ে ওইটা পাশ করবেন কি করবেন না, অনেক কিছু আছে ভাই ভ্যারিয়েবল। হ্যাঁ, আপনাকে বর্তমান নিয়ে বাঁচতে হবে। ঠিক আছে, 32 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে, 32 বছর পর্যন্ত দিব, এই লেভেলে একান্ত মানে আপনি বাধ্য না হইলে এই লেভেলে চিন্তা ভাবনা করবেন না কাইন্ডলি। আচ্ছা, তো এখন যেটা বলছি, যখন আপনি দুইটা কাজ করে ফেলবেন, প্রথমে সিলেবাসটা আপনি অ্যানালাইসিস করছেন, এরপর আপনি বিগত বছরের প্রশ্নগুলা আপনি দেখেছেন। অ্যানালাইজ করা মানে দেখবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন তারা প্রায়োরিটি দিচ্ছে, বেশি হচ্ছে। হ্যাঁ, এবং প্রশ্নগুলো দেখা উচিত। 45তম বিসিএস থেকে কিন্তু একটা ভয়াবহ লেভেলের আপডেট এসছে। কি রকমের আপডেট এসছে? বিসিএস লিখিত পরীক্ষায় কোনো ধরনের অপশন আসতেছে না, অপশন দেওয়া হচ্ছে না। আগে এমন ছিল 6টা থেকে 5টা দেওয়া যেত। হ্যাঁ, বা আপনার 7টা আছে, 7টা থেকে আপনি 6টা দিবেন বা 5টা দিবেন, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের অপশন ছিল, যে 7টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে বা 6টা থেকে 5টা দিতে হবে। এখন কোন রকম কোনো অপশন নাই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, মানে অ্যাটলিস্ট গত বিসিএস এ যেটা হয়েছে। তো আপনাকে কিন্তু একজন স্মার্ট প্রার্থী হিসেবে এই ওর্স্ট কেস সিনারিও, অর্থাৎ সব থেকে কঠিন পরিস্থিতির জন্য কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে রেডি থাকতে হবে। তাহলে আপনি একটা প্রপার প্রিপারেশন দিকে এগোতে পারবেন। এখন যেটা করবেন, এই দুইটা কাজ যখন হয়ে গেল, তখন আপনাকে স্পেসিফিক টার্গেট সেট করতে হবে। স্পেসিফিক টার্গেট বলতে যেটা বুঝাইছি, এখন যিনি সিলেবাসটা দেখবেন, ভালোভাবে প্রশ্ন অ্যানালাইসিস করবেন, করলে আপনার কিন্তু বোঝা হয়ে যাবে যে আসলে কোন সাবজেক্টে, ওই যে আপনি আগেই তো নাম্বার টার্গেট সেট করবেন। এই দুইটা কাজ করার পরে কিন্তু আপনি টার্গেট গুলো সেট করবেন। এই যে সেট স্পেসিফিক টার্গেট, মানে আপনি এখন টার্গেট সেট করবেন যে কোন সাবজেক্টে কত পাওয়া, কত মার্ক পাওয়া আপনার অবজেক্টিভ, কত মার্কটা পাওয়া আপনার গোল। হ্যাঁ, এইটা তখন আপনি সেট করবেন। সেট করে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ এমন হতে পারে আপনি সিলেবাস আইডেন্টিফিকেশন, প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস, এগুলো করে আপনি মোটামুটি কনফিডেন্ট যে না, ম্যাথে খুব বেশি প্রবলেম হবে না, ম্যাথে আমি সপ্তাহে যদি একদিন একটা করে চ্যাপ্টার পড়ি, দ্যাট উড বি এনাফ। হতে পারে একজন কারোর জন্য। তো তাহলে আপনি ওভাবে প্ল্যান করবেন, আপনার রুটিনটা ওভাবে থাকবে যে তাহলে এই সপ্তাহের আপনারা যেটা করবেন, শর্ট টার্ম প্ল্যান করবেন। শর্ট টার্ম প্ল্যান এটা খুব কাজে দেয়, লং টার্ম প্ল্যান কাজে দেয় না। এই 1 মাস ধরে আমি এই করব সেই করব, মাঝখানে একদিন বিয়ের দাওয়াত খাবেন, শীতের দিন আছে দেশের বাড়ি যাবেন, যে কোনো বাসায় পিঠার দাওয়াত আছে পিঠা খাইতে যাবেন, বড় ভাইয়ের জন্মদিন বা বড় ভাই বিয়ে করছে মিষ্টি খাওয়াবে বা সন্ধ্যার সময় খাওয়াবে, কোচিং এ মুড়ি পার্টি করবেন, এই ধরনের ভুগি চুগি হাবিজাবি করতে করতে পড়াশোনা নির্ধারিত টার্গেট মানে আপনি দেখবেন ম্যাচ করতে পারতেছেন না। এই জন্য কিছু শর্ট টার্ম টার্গেট সেট করবেন। শর্ট টার্ম বলতে উইকলি প্ল্যান করতে পারেন, উইকলি বেসিসে প্ল্যান করেন যে এই সপ্তাহে আপনি আপনার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে প্রত্যেকদিন 10 ঘন্টা কোয়ালিটি পরিশ্রম করে, আগামী আপনি 8 ঘন্টা ঘুমাবেন ভাই। 8 আওয়ার্স আপনার স্লিপ, একদম 8 ঘন্টা। কখনোই আমি অনেকেই বলে ভাই 4-5 ঘন্টা ঘুমানো দরকার বিশেষ লিখিতর জন্য, ভাই আপনার ব্রেইন ফাংশন না করলে এত এই ধরনের আবেগী কথাবার্তায় কোনো রেজাল্ট আসবে না। আপনি 8 ঘন্টা ঘুমান, কিন্তু ওই যে বলছি ডেল্টা স্লিপ, 10 ঘন্টা আপনাকে পড়ার টেবিলে কোয়ালিটি পড়াশোনা করতে হবে 18 ঘন্টা, আর বাকি 6 ঘন্টা অন্যান্য সময় অন্যান্য কাজ। ঠিক আছে, এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। এইটা খুব বেয়ার মিনিমাম ভাই, যে সময় আপনার কাছে আছে। কারণ কখনোই প্রিলির প্রিপারেশন চাকরির পরীক্ষায় ঘন্টা ধরে
পড়ার টার্গেট সেট করে দেওয়ার আমি ঘোরতর বিরোধী। কিন্তু বিসিএস লিখিত পরীক্ষা আপনি অংশগ্রহণ করবেন, আপনি নতুন প্রার্থী, আপনি এখনো কিছুই পড়েন নাই এবং আপনার সামনে সময় আছে সর্বোচ্চ 3 থেকে 4 মাস, সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি মিনিমালিস্টিক পড়াশোনা করেন, 10 ঘন্টার সময়ও দেখবেন অনেক সময় আপনার জন্য এনাফ নাও হতে পারে, আরো 1-2 ঘন্টা বাড়িয়ে পড়া লাগতে পারে। তবে সিস্টেমেটিক্যালি পড়লে 8 থেকে 10 ঘন্টা প্রপার স্টাডি, হ্যাঁ, অ্যাটেনশনটা ধরে রেখে, মনোযোগ ধরে রেখে সিস্টেমেটিক ওয়েতে পড়লে বেশ ভালো আউটপুট আপনার আসবে। এখানে সবার আগে কিছু জিনিস মনে রাখতে হবে, বলবো আমি তাহলে। আপনি স্পেসিফিক টার্গেট, এবং টার্গেটের জন্য আমি যেটা বললাম আপনাকে, আপনি শর্ট টার্ম টার্গেট সেট করবেন, উইকলি টার্গেট। আচ্ছা, এই সপ্তাহে আমার টার্গেট কি? এখন আপনি আপনার সবলতা, আপনার দুর্বলতার উপর ভিত্তি করে টার্গেট গুলো সেট করবেন। কারণ প্রত্যেকটা সপ্তাহে আপনি যদি ম্যাথে স্ট্রং হন, ওকে, ম্যাথের জন্য আপনি তাহলে দেখেন, আপনি যদি 10 ঘন্টা করে একদিন পড়াশোনা করেন, তাহলে সপ্তাহে আপনার ওয়ার্ক মানে স্টাডি আওয়ার কত ঘন্টা? 70 ঘন্টা। আপনি এই 70 ঘন্টাকে ভাগ করেন, 70 ঘন্টাকে আপনি ভাগ করবেন। হুম। পার ডে 10 ঘন্টার মধ্যে ভ্যারিয়েশন আনবেন। একই সাবজেক্ট পড়তে দেখবেন বোর লাগবে, হ্যাঁ, একটু ভ্যারিয়েশন আনবেন। আপনার যদি ইংলিশে সব থেকে বড় লেভেলের প্রেশার হয়, ইংলিশ আপনি ভালো পারেনই না, হ্যাঁ, ইংলিশ আপনার সবচেয়ে দুর্বল জায়গা, তাহলে পার ডে 10 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 30 থেকে 40% সময়, 3 ঘন্টা অ্যাটলিস্ট আপনি ইংলিশের জন্য রাখেন। 3 ঘন্টা ইংলিশের জন্য রাখেন, বাকি 7 ঘন্টাকে ভাগ করে নেন অন্যান্য সাবজেক্টের জন্য। প্রতিদিন সব সাবজেক্ট পড়তে হবে এটা ম্যান্ডেটরি না। আপনি এক সপ্তাহে 2 দিন বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়েন, বা 3 দিন বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়েন, 2 দিন আন্তর্জাতিক বিষয়াবলী পড়েন। এভাবে করে এটা আপনার মতো একটা প্ল্যান সেট করতে হবে। ঠিক আছে, আপনার মতো প্ল্যান সেট করতে হবে। যদিও আমি এবার মেন্টরিং প্রোগ্রাম নিয়ে হাজির হব, গেম চেঞ্জারের পক্ষ থেকে 46 বিশেষ রিটেনে 25 জন ক্যাপাসিটি নিয়ে আমরা আমাদের একটা মেন্টরিং প্রোগ্রাম চালু করবো। কি কি থাকবে পরে বলবো, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে ভাই, মানে টু দি পয়েন্ট, মানে ওয়ার্ক প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ধরে, যেহেতু আজকে ওপেন সেশন সবার জন্য মন খুলেই বলতেছি। তো আপনাকে এইভাবে শর্ট টার্ম টার্গেট সেট করবেন, নিজের স্ট্রেংথ উইকনেস কে প্রায়োরিটি দিয়ে, এবং সেই টার্গেট গুলো ফুলফিল করার চেষ্টা করবেন। এইটা করলে যেটা হবে, দেখবেন যে আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ ডেডিকেশন ধরে রাখতে পারলেই অনেক পড়া হবে, এবং পড়ার একটা মজা আপনি পাবেন। তার পূর্বে কিন্তু এই মজাটা আসবে না। ঠিক আছে? আচ্ছা। এবং এই একই প্রক্রিয়া রিপিট হবে, হ্যাঁ, সপ্তাহান্তে একই প্রক্রিয়া রিপিট হবে। আচ্ছা। তারপর যেটা বলছি, দেখেন এটা একটু ভিন্ন কথা বলছি, যে গেট রেডি টু ডু দ্য টায়ারসাম বোরিং জব ইন আ স্মার্ট ওয়ে। আপনাকে অনেক কিছু আছে ভাই, খুব বোরিং। আরে আমি এখন 26-27 বছর বয়সের, বা 30 বছর বয়সের যুবক, বয়স চুরি করে 28 বানাইছি, হোয়াট এভার। আমি একজন যুবক, নিজেকে যুবক দাবি করতেছেন বা যুবতী দাবি করতেছেন, আমি এখন বসে বসে বাংলা ব্যাকরণের শব্দ গঠন করতেছি। এই লেভেলের ভাব যদি আপনার শরীরে আসে, আরে আমি বুয়েটে পড়ছি, আমি মেকানিক্যালে পড়ে আসছি, আমি সিভিল পড়ছি, আমি ট্রিপলি পড়ছি, সিএসসি পড়ছি, আমার এখন নাকি ম্যাথ পড়তে হবে, আমি এখন জিওমেট্রি পড়বো? বলেন, এগুলো কি কোনো কথা? এই লেভেলের হাব ভাব যারা আসছে বা যার শরীরে আসবে, সে নিজেও, আপনি ভাই আপনি লিখে রাখেন, এই বিসিএস আপনার শুধু হতাশা উপহার দিবে, এবং আপনি একজন চূড়ান্ত লেভেলের লুজার হয়ে পরবর্তীতে যে যারা সফল হয়েছে তাদেরকে ডিমিন করার চেষ্টা করবেন। হ্যাঁ, ও অমুক কারণে সফল হয়েছে, ও প্রশ্ন কিনছে, ও এই করছে হাবি যাবি, তখন এই টাইপের কথাবার্তা তখন আপনি বলবেন। মানে আমরা প্রত্যেকে নিজের ব্যর্থতাটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। হ্যাঁ, ওয়ার প্লেন অ্যান্ড সিম্পল ব্ল্যাটেন্ট লুজার্স, অধিকাংশ, সবাই না। যারা রিয়েলি বুঝে, আপনার আশেপাশে যারা ক্যাডার সার্ভিসে এসেছে, যারা ক্যাডার হয়েছে, তাদের প্রোফাইল দেখবেন, তারা কে কিভাবে কোন পদে, তারা এর আগে কতগুলো জব পেয়েছে লক্ষ্য করবেন। আউট অফ নো হেয়ার উড়ে এসে জুড়ে বসে বিশেষ ক্যাডার হয়েছে এরকম কয়জন লোক পাবেন আপনি? 100 জনে 1-2 জন পাইতে পারেন। তো এটা হচ্ছে বাস্তবতা। তো নিজেকে পরিশ্রম করতে হবে, আপনাকে এই টায়ারসাম বোরিং কাজ করতে হবে। এইখানে আমি তো বুয়েটে পড়ছি, আমি তো মেধাবী, আমার মেধা দিয়ে আমি সলভ করে ফেলছি অনেক সমস্যা। এইখানে হ্যাঁ, মেধা কাজে লাগবে, কিন্তু অবশ্যই মেধা অ্যাকম্পানিড হইতে হবে আপনার পরিশ্রম, একদম যেটা বলছি অমানসিক পরিশ্রম, পশুর মতো পরিশ্রম করতে হবে। এবং এটার সাথে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, বারবার বললাম। তো ইন স্মার্ট ওয়ে, স্মার্ট ওয়েটা কি যেটা আমরা বলতেছি, এই যে লার্নিং ফর স্টার্ট, এটাই তো একটা স্মার্ট ওয়ে আমরা শিখছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন যেটা যাচ্ছে, এটা কি বলছি, ক্রিয়েটিং এ ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর এন্ড নারিশিং ইট। আপনার ভেতরে একটা এক্স ফ্যাক্টর থাকতে হবে, একটা ভিন্ন কিছু আপনার ভেতরে তৈরি করতে হবে। সবাই যা করে গতানুগতিক প্রস্তুতি আপনি নিবেন, অবশ্যই নিবেন, গতানুগতিক ভাবে আপনাকে এগোতে হবে। এই গতানুগতিক ধারায় এগিয়ে এগিয়েই বা এগোতে এগোতেই আপনাকে আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে, দ্যাট ইউ হ্যাভ সামথিং ডিফারেন্ট ইন ইউ। আপনার ভেতরে কোন একটা এক্স ফ্যাক্টর আছে, এটা আপনাকে ক্রিয়েট করতে হবে এবং সেটাকে পরিচর্যা করতে হবে, সেটাকে নারিশ করতে হবে। ঠিক আছে? সেটা কি? সেটা হতে পারে, আপনি দেখবেন আমি রিটেন গাইডলাইন ক্লাসগুলোতে বলি, যেমন আমি যখন লিখিত প্রস্তুতি নেওয়া শুরু করছি, এই সবকিছু বোঝা যখন আমার শেষ হয়েছে, আমি তখন দেখলাম যে ভাই,
সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে সময়টা আমি পাবো পরীক্ষার হলে, এবং আমাকে এক বসায় এত কিছু লিখতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো হচ্ছে ওই 10 মিনিট 12 মিনিট সময়ের মধ্যে একটা কন্টেন্ট মোটামুটি লিখে দিয়ে আসা। পড়ার জন্য বই সবই কিনছি, নাম করা পাবলিকেশন, আপনি নাম নেন, এত বড় বড় মোটা মোটা বই কিনলাম, এই বই পড়ারই তো সময় নাই। তাহলে কি করতাম, চিন্তা করলাম আচ্ছা কত, অধিকাংশ জায়গার মধ্যেই লাগে, প্রায় অনেক সাবজেক্টই লাগে, এবং কমন কমন তথ্য আছে কিছু, এইটাকে আগে আপনাকে খুঁজে বের করতে হবে। ধরেন জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্ট প্রবলেম, আমরা যদি বলি মানে এনভায়রনমেন্ট পলিউশনের কথা যদি বলি, হ্যাঁ, জলবায়ু পরিবর্তন বা পরিবেশ বিপর্যয় ঘনিষ্ঠ যে কোনো বিষয়, এইটা আপনার ইংলিশে এসে হিসেবে আসতে পারে, এইটা আপনার ইংলিশের মূল প্যাসেজের টপিক হিসেবে আসতে পারে, এটাতে ট্রান্সলেশন আসতে পারে। বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কি কি করতেছে না করতেছে, বা জলবায়ু পরিবর্তন বা টেকসই জলবায়ু পরিবর্তন বা দুর্যোগ প্রতিরোধ কৌশল হিসেবে বাংলাদেশ কি করবে না করবে, এটা নিয়ে বাংলাদেশের ফেরসে প্রশ্ন আসতে পারে। আন্তর্জাতিক বিষয়গুলিতে প্রশ্ন আসতে পারে যে COP29 এর সফলতা বিশ্লেষণ করেন, বা এখানে আসলে চ্যালেঞ্জ গুলা কি, আদৌ কি এই কপ সম্মেলন গুলা বৈশ্বিক পরিবেশের জন্য কোনো সফলতা নিয়ে আসতেছে কিনা। তাহলে দেখেন একটা টপিক এটা কতটা ভার্সেটাইল, কতটা ডাইভার্সিফাইড সেক্টরে সে কিন্তু প্রয়োগ হতে পারতেছে। তাহলে আমি কি করলাম, আমি দেখলাম যে আগে এই টপিক গুলাকে শর্ট লিস্ট করলাম যে এরকম টপিক কোনগুলো আছে। ধরেন ক্লাইমেট চেঞ্জ, তাহলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে ইংরেজিতে আমার লেভেল অফ ইংলিশ যত ভালোই হোক, ঠিক আছে আমি আইবিএ তে পড়েছি, বাট পরীক্ষার হলের ওই প্রেশার সিচুয়েশনে মানসম্মত, মানে টিচার পড়ে মুগ্ধ হবে এইরকম লাইনের পর লাইন প্রডিউস করা খুবই ডিফিকাল্ট। কেউ পারলে পারতে পারে, আমার কাছে মনে হয়েছে ভাই এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট, এবং নিয়ার টু ইম্পসিবল। তো আমি কি করা শুরু করলাম, যে আচ্ছা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যখনই আমি কোন একটা মানসম্মত সেন্টেন্স দেখবো, আমি এটা আমার আমার কি বলবো, আমার যে ব্রাউজার আছে, আমি আমার ব্রাউজারে সার্চ দিয়ে বিভিন্ন পত্র পত্রিকার হেডলাইন থেকে নিয়ে পড়ি, আমি বাসায় যে পত্রিকা রাখি সেই পত্রিকার মধ্যে কোনো নিউজ থেকে নিয়ে পারি, বা যে কোনো জায়গা থেকে বিভিন্ন লাইন্স গুলাকে, মানসম্মত লাইন, এরকম দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি 10টা সেন্টেন্স মুখস্থ করছি। এতে লাভ কি হয়েছে, ওই সেন্টেন্স গুলো একটু ভিন্ন ভিন্ন রকম শব্দ চয়ন করা হয়েছে, ওই বাক্যগুলো আমি পরীক্ষার হলে কখনো ক্রিয়েট করতে পারতাম না। তো কারণ কি, আমি এমন বাক্যই শিখেছি যে জলবায়ু পরিবর্তন বলেন, পরিবেশ বিপর্যয় বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বলেন, বৈশ্বিক সংকটের কথা বলেন, বাংলাদেশের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, হ্যাঁ আগামী 10 বছরে 20 বছরে, সেগুলো বলেন, যেভাবে আসুক সেখানে যাতে আমি টপিকটা লিখতে পারি। তো ইংলিশে যখন আমি শিখেছি, ওই একই তথ্যটাকে আমি বাংলায়ও শিখেছি, 10টা লাইন। তো এরকম করে যদি আমি 30টা টপিকে আমি 10টা লাইন মুখস্থ করার চেষ্টা করি, 10টা শিখলে তো 10টাই মনে থাকবে না, 7টা মনে ছিল, পরীক্ষা হলে 6টা 7টা লিখতে পারছি। তো যখন আপনি বাসায় থেকে প্রিপেয়ার করে নিয়ে যাওয়া একটা কন্টেন্ট পরীক্ষার খাতায় লিখতে পারবেন, ওই মোমেন্টেই আপনার কনফিডেন্স লেভেলটাই থাকবে কমপ্লিটলি অন্য জায়গায়, এবং আপনার লেখা খুব ভালো হতে থাকবে। তো আপনাকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসগুলো প্রাসঙ্গিক। এই বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার সময় আপনাকে একটু স্মার্ট হইতে হবে। এইখানে হাসাহাসি, ফেসবুকে পোস্ট 2 দিন পর পর, এই ধরনের মানে কি বলবো মানে আহ, আসলে এটা আমি খুবই বলি, মানে এই ধরনের লেভেল ছাড়া কাজকর্ম করবেন না। হ্যাঁ, এর আগে যে গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তাদের ফিলোসফি, তাদের তাদের যে দর্শন বা তাদের যে আইডিওলজি, সেগুলোর ভিত্তিতে তারা বিশেষ পরীক্ষার প্রশ্ন করছে, স্বাভাবিক। এখন এখন আপনি যদি স্মার্ট হন তাহলে আপনাকে চিন্তা করতে হবে এট প্রেজেন্ট যে গভর্নমেন্ট, আমাদের আমাদের যে সরকার রয়েছে, তারা তো বাংলাদেশ সরকার, আমাদের সরকার, তাদের যারা মুখপাত্র আছে তারা কি কথাবার্তা বলতেছে, তারা কোন কোন শব্দগুলো চয়ন করতেছে, তারা কোন কোন দিকগুলোতে ফোকাস করতেছে, বাংলাদেশের পুনর্গঠন নিয়ে তারা কথা বলতেছে নাকি, কোন কোন ক্ষেত্রে পুনর্গঠনের কথা বলতেছে, যে যে ক্ষেত্রে পুনর্গঠন গুলো হচ্ছে ওগুলা এক্সিস্টিং সংবিধানের মানে কোথায় কোথায় আছে বা না আছে, যেহেতু এখন নতুন সংবিধান আসে নাই, একটা তো সংবিধান এখনো বলবৎ আছে, তাই না? তাহলে এই যে যে ঘটনা প্রবাহ গুলা, যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলা সংবিধানের কোন অনুচ্ছেদের ধারায় মানে অধীনে ঘটেছে, এই সবকিছুকে মিলেমিশিয়ে আপনাকে তাহলে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, আগে তো বিসিএস এর প্রশ্ন এগুলো আসতো, অমুককে নিয়ে লিখতে বসতো, অমুককে নিয়ে লিখতে, ভাই এগুলো তো জাজ করা আপনার কাজ না। আপনি স্মার্ট হলে আপনি বুঝতে পারবেন, ওই যে বলছি আকালমানকে নিয়ে ইশারাই কাফি। তাহলে এই মুহূর্তে কি কি প্রশ্ন হইতে পারে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনাকে ওই অ্যানালাইসিস করার ক্ষমতাটা আপনার থাকতে হবে। হ্যাঁ, 46তম বিসিএস এর জন্য বা যে বইগুলো আলটিমেটলি বের হয়েছে, যে প্রশ্নগুলোর মধ্যে আপনার অ্যানালিটিক্যাল স্কিল দেখানোর সুযোগ আছে, অর্থাৎ আপনার নিজস্ব একটা মতামত, নিজস্ব ধ্যান ধারণা বা আপনাকে ব্যক্ত করতে হবে, পূর্বের সিলেবাসের যে বইগুলো বাজারে আছে ওখানে যে ভাষায় উত্তর দেওয়া আছে তার অধিকাংশ, বলবো কি তার মেজরিটি কিন্তু এখন অপ্রাসঙ্গিক, সেই ভাষায় কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। ঠিক আছে?
আপনারা বুঝতেই পারছেন আমি কি বোঝাতে যাচ্ছি। তো ওই জায়গাগুলোতে আপনাকে একটু কাজ করতে হবে। ঠিক আছে, কিভাবে এগুলো আমরা আরো ক্লোজ মিডিয়ামে যখন আরো কিছু ক্লাস নিয়ে সেশন নিব, তখন এগুলো আরো বিস্তারিত বলবো, কিছু কিছু জিনিস কমপ্লিটলি জিনিসগুলোকে চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আপনার কিছু ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর থাকতে হবে, এইরকম একটা লাইন। কারণ বর্তমানে রাষ্ট্রের প্রধান নির্বাহী যিনি আছেন, সেই প্রধান নির্বাহীর বা আমাদের এখন যাকে আমরা বলতেছি আমাদের রাষ্ট্রপ্রধান, বা হচ্ছে ওই যে যেটা বললাম নির্বাহী প্রধান যাকে আমরা বলি, তো আগে হয়তো প্রাইম মিনিস্টার থাকতো, এখন ধরেন চিফ অ্যাডভাইজার আছেন। তাহলে উনি কোন বিষয় নিয়ে কোথায় কোন বক্তব্য দিয়েছেন, সেই সিমিলার শব্দগুলা, সেই সিমিলার একটা বাক্যকে যদি আপনি আপনার লেখার মধ্যে ইনকর্পোরেট করতে পারেন, তার উক্তি হিসেবে না, সেই বিষয়টাকে বর্ণনা করার একটা লাইন হিসেবে, সেটা অবশ্যই আপনার লেখার গুণগত মানকে বাড়িয়ে দিবে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে কি কিছু ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর ক্রিয়েট করতে হবে, এবং সব ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর তো আর একবার বলা যায় না। তো আপনার ভেতরে কিছু ডিফারেন্সিয়েশন কি ফ্যাক্টর থাকতে হবে। আচ্ছা, এরপর যেটা, সেটা হচ্ছে প্রিপেয়ার ফর রিয়েল এক্সাম। আপনি এই 2-3 মাস আপনি যাই করেন যাই পড়েন, এমন ভাবেই পড়বেন, এমন ভাবেই শিখবেন, এবং এমন ভাবেই করবেন যে ভাবে ওই সেম জিনিসটা পরীক্ষার হলে প্রয়োগযোগ্য। আপনি একটা জিনিস শিখলেন, একটা কন্টেন্ট শিখলেন, একটা বিষয় শিখলেন, কিন্তু ওই জিনিসটা পরীক্ষার হলে ব্যবহার করা সম্ভব না। পরীক্ষার হলে মানে ধরেন মানে এক্সিকিউট করা সম্ভব না। সেই ক্ষেত্রে ওই জিনিস আপনার শিখেও কোনো লাভ নাই। দেখেন এখানে খুব ছোট ছোট কিছু ব্যাপার আছে। আমি প্রথম প্রিলি পরীক্ষা দিয়ে আমরা আমি নিশ্চিত ছিলাম যে হ্যাঁ ইনশাল্লাহ আমি লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো। প্রিলি পরীক্ষাতে পরের দিনই যে কাজটা করছিলাম, আমি আগে এই মানে স্পেসিফিক স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে আমি আলটিমেটলি আগে ফোকাস করার চেষ্টা করি। যেমন যেটা বলছি, ইউ ক্যান নট অ্যাফোর্ড টু গেট সারপ্রাইজ। আপনার কিন্তু সারপ্রাইজ হওয়ার সুযোগ নাই, যে পরীক্ষার হলে গিয়ে আপনি একটু সারপ্রাইজ হয়ে গেলেন, আল্লাহ এটা কি হইলো, এই সারপ্রাইজ হওয়ার সুযোগ আপনার নাই। এই জন্য আপনাকে কিছু ছোট ছোট বিষয়, যে আমি আগে যেটা বলছিলাম, এই যে যেমন আমি বলতাম যে কিছু ছোট ছোট বিষয় অ্যাপারেন্টলি লেস ইম্পর্টেন্ট বাট মিনিংফুল কিছু টাস্ক আছে। তার মধ্যে প্রথম টাস্ক, যারা আসলে লিখিত পরীক্ষা দিবেন, আপনার কালকে যে কাজটা করবেন, কালকে আপনি নীলক্ষেত বা আপনার যে কোনো মানে কনফেকশনারি দোকান, বা ওই যে আপনার স্টেশনারি দোকানে যেতে পারেন, সরি স্টেশনারি দোকানে যে দেখবেন বিসিএস এর লিখিত পরীক্ষার যে খাতার সাইজ, এই সাইজটা কিন্তু একটু ভিন্ন। আপনি ব্যাংকের লিখিত পরীক্ষা হয়তো A4 সাইজের খাতায় দিয়েছেন, A4 সাইজের খাতাগুলো হয় এই শেপের, তাই না? বিসিএস এর পরীক্ষা দেখবেন কি পাশে কম এবং উপরে নিচে লম্বা। ঠিক আছে, অর্থাৎ এই খাতাটা দেখবেন এইরকম সাইজের খাতা থাকে বিসিএস এ। বিসিএস এর পেজের সাইজ গুলো থাকে এরকম, আমি যদি A4 সাইজের সাথে কম্পেয়ার করি। তো ওই A4 সাইজের এক পেজ লিখা, বা ওই A4 সাইজের মধ্যে এক পেজ লিখা, এবং এই হচ্ছে আমার এই বিসিএস এর এই লিগ্যাল সাইজে বা A3 সাইজে এক পেজ লিখা, দুইটার মধ্যে কিন্তু ভাই পার্থক্য আছে অনেক। অনেকে প্রথমে যে পরীক্ষার হলে প্রথমে যে এই ধাক্কাটা খান, মানিয়ে নিতে পারেন না। তো আজকে থেকে বা কালকে থেকে আপনি যে যে এই বিসিএস এর জার্নিতে আপনি যে টপিকটাই নোট করবেন, যে বিষয়টাই লিখবেন, অবশ্যই সেই বিষয়টা আপনাকে এই টাইপের এই সাইজের খাতায় আপনাকে লেখার প্র্যাকটিস করতে হবে কালকে থেকেই। তো এটার জন্য যদি এই সাইজের খাতা আপনি কিনতে পান কিনবেন, যদি না পান সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নাই। আমি পাই নাই, আমি যখন 43তম বিসিএস প্রস্তুত তখন আমি এই সাইজের খাতা পাইনি। তখন আমি যেটা করেছি, আমার বাসার কাছে একটা প্রেস ছাপাখানা আছে, যারা ওই যে ছাপার কাজ করে, ওখানে গিয়েছি। ওনাদের ওখানে মানে নর্মাল একদম ওই যে বড় বড় সাইজের কাগজ পাওয়া যায়। আমি বলছি আমাকে নিউজ প্রিন্ট, বা ওই যে কি বলে ওইটাকে কি যেন বলে, সোনালী, মানে একটু হালকা বেশি হোয়াইট প্রিন্ট না, একটু নিউজ নিউজ প্রিন্ট টাইপের যেগুলো আর কি, হ্যাঁ একটু হলদেটে বা একটু পুরান টাইপের যেগুলো দেখা যায়, ওই টাইপের নিউজ প্রিন্ট টাইপের আর কি, পুরোপুরি নিউজ প্রিন্ট না, মানে একটু মোটা কাগজ যেটা আর কি, হ্যাঁ মোটা এবং একটু বেশি সাদা না, হ্যাঁ একটু ঘোলাটে সাইজের যে কাপড় কাগজ। আমি বললাম, আমাকে এই কাগজ দেন 1,000 টাকার। 1,000 টাকার কাগজ যতটুকু হয় ভাই হয়েছে, আধা রিম হাফ রিম বা অনেক কাগজ। 1,000 টাকার কাগজ কিনা, আমি বলছি 1,000 টাকার কাগজ কিনা আমাকে এই লিগাল সাইজে খাতা বানিয়ে দেন, আমাকে 10টা খাতা বানিয়ে দেন বা 12টা খাতা বানিয়ে দেন। ওই 1,000 টাকার কাগজ দিয়ে আমি খাতা বানিয়ে নিয়ে আসছিলাম। হ্যাঁ, তাতে দেখা গেছে 1,000 টাকার কাগজ আর এই খাতা বানিয়ে দেওয়াতে হয়তো আমার 100 টাকা নিচ্ছে এক্সট্রা। 1,000, 1,100 বা 1,200 টাকা খরচ করে আমার 10টা 12টা আমার খাতা হয়ে গেছে, বা 6টা খাতা হয়ে গেছে। আমি এরপর থেকে লিখিত প্রস্তুতির সময় আমি যখনই যা নোট করেছি যা করেছি বিসিএস এর সবকিছুকে আমি ওই সাইজের খাতাতেই লিখেছি। এটা খুব ছোট জিনিস, কিন্তু এটা আমাকে অনেকটুকু এগিয়ে রেখেছে। কেন? কারণ বিসিএস পরীক্ষায় ইটস অল অ্যাবাউট ম্যানেজিং টাইম। ইটস নট অ্যাবাউট হাউ গুড অর হাউ এক্সিলেন্ট ইউ হ্যাভ রিটেন এ পার্টিকুলার কোয়েশ্চেন। একটা প্রশ্নের উত্তর ফাটিয়ে দেওয়া মানে আপনি ওই সাবজেক্টে নিশ্চিত বাস খাবেন। আপনাকে সবগুলা প্রশ্নে একটা সিমিলার কোয়ালিটি বা একটা সিমিলার কোয়ালিটি নিশ্চিত করে আপনাকে সবগুলা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এইটা হচ্ছে মূল নিয়ম। ঠিক আছে, এটা অনেকেই আমলে নেয় না।
অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে, দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনি 200 মার্কের পরীক্ষাটা আপনি দিচ্ছেন কত মিনিট সময়, দেখেন 240 মিনিট সময় আপনার। আপনি যদি সিম্পলিফাই করেন, হ্যাঁ, শূন্য শূন্য কেটে দেন, 20 মার্কের পরীক্ষার জন্য 24 মিনিট সময়, দুইটাকে যদি 4 দিয়ে কাটি, 5 মিনিট, 5 মার্কের জন্য 6 মিনিট সময়, তাহলে বুঝতেই পারতেছেন 5 মার্কের উত্তর লেখার জন্য, 5 নাম্বারের উত্তর লেখার জন্য আপনি সময় পাবেন 6 মিনিট। তাহলে কোন সাবজেক্টে? বাংলাদেশ অ্যাফেয়ার্স, হ্যাঁ, বাংলা, যে সাবজেক্টগুলোতে লিখতে লিখতে মানুষের দম আটকে যায়, হ্যাঁ। তাহলে 5 মার্কের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একদম টেকনিক্যালি কাগজে কলমে আপনার 6 মিনিট সময় আছে। এখন আপনি যে চিন্তা করে দেখবেন, এই যে যখন আপনি বাংলায় লিখবেন, এই A3 সাইজের বা লিগ্যাল সাইজের যে একটা পেজ, এই এক পেজ মোটামুটি জায়গা চুরি না করে বিসিএস এ কখনোই পাতা গুনে নাম্বার দেয় না। সো এই কাজ করার কেউ চিন্তা করবেন না যে আজাইরা হাবিজাবি লিখে দিয়ে আসলাম আমাকে অনেক মার্ক দিবে, নো, এটা জীবনে হবে না। তো এই সাইজের এক পেজ লেখা আপনি লিখে দেখেন, দেখবেন এই এক পেজ ইংলিশ লিখতে, এক পেজ লিখতে আপনার 6 মিনিট সময় চলে যাচ্ছে। বাংলা লিখতে দেখবেন 6 মিনিটের মধ্যে মানসম্মত লিখা, কোথাও না থেমে 6 মিনিটের মধ্যে এক পেজ লিগাল সাইজের বাংলা দেখবেন লেখা খুব কঠিন, কঠিন হয়ে যাচ্ছে খুব। তার মানে কি? তার মানে আপনি 5 মার্কের প্রশ্নের উত্তর আপনি এক পেজ দিবেন। এখন আপনার কাছে মনে হতে পারে এক পেজ দেওয়াতে কিছুটা শর্ট মনে হচ্ছে না স্যার বা ভাইয়া, যেটাই বলেন যে ভাই এটা কি শর্ট মনে হচ্ছে না? হ্যাঁ, এটা শর্ট হইতেই পারে। তাহলে আপনার কাজ কি? এই যে প্র্যাকটিসিং পিরিয়ডে আপনার কাজ হচ্ছে, আপনি যেহেতু এই সাইজের খাতাটাই প্র্যাকটিস করবেন, আপনার টার্গেট হচ্ছে 6 মিনিট সময়ে অন্তত চেষ্টা করা যাতে আপনি এক পেজের পর দ্বিতীয় পেজের অর্ধেক বা অন্তত কোয়ার্টার বা 30% আপনি লিখতে পারেন। অর্থাৎ আপনি লিখে আপনার অভ্যাস হয়ে যাবে যে আমি 5 মিনিট সময়ে আমি বাংলা কতটুকু লিখতে পারি। ধরেন আপনি 5 মিনিট সময়ের, সরি, 6 মিনিট সময়ের মধ্যে, 6 মিনিট সময়ের মধ্যে আপনি লিখতে পারেন একটা পেজ পরিপূর্ণ লেখা, আর একটা পেজে 20% লিখতে পারেন। তার মানে কি? বুঝতেই পারছেন, তার মানে যদি 10 মার্কের একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হয়, আপনার টার্গেট থাকবে কি? তাহলে আমি 2 পেজ 2.5 পেজের মতো আমি লিখবো। হুম। তো এই প্রত্যেকটা প্রশ্ন একটা সিমিলার মানে কোয়ালিটি আপনাকে নিশ্চিত করতে হবে। তা আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনি এই যে ঘড়ি ধরে পরীক্ষাটায় আপনার মূল প্রতিবন্ধকতা সময়, সময় ধরে আপনাকে লিখতে হবে, কন্টেন্ট ধরে না। 5 নম্বরের প্রশ্ন আসছে ব্লু ইকোনমি, টপিক কমন পড়ছে, একদম ফাটিয়ে লিখে দিয়ে আসলেন, 4 পাতা লিখছেন। 4 পাতা লিখছেন মানে মিনিমাম আপনি 24 মিনিট সময় নিয়ে নিছেন, বা খুব দ্রুত লিখলো 20 মিনিট। আপনি 5 মার্কের প্রশ্নের উত্তর যখন 20 মিনিট দিচ্ছেন, 20 মিনিট সময় আসলে কি করে বলেন তো? 20 মিনিট সময়ে আপনাকে, আপনি যদি ওই নর্মালি হিসাব করেন, মিনিমাম হলে আপনাকে 15 থেকে 16 মার্কের উত্তর করতে হবে, 16 থেকে 17 মার্কের উত্তর আপনাকে করতে হবে। কিন্তু আপনি উত্তর করছেন 5 মার্কের, মানে 12 মার্ক আপনি পিছিয়ে গেলেন। চিন্তাটা করতে হবে এভাবে। কাজ, কথাবার্তা শেষ হয় না, এটুকু বুঝতে পারতেছেন কিনা বলেন? হ্যাঁ, টেকনিক্যাল অ্যাসপেক্টে বলতেছি, একটু কমেন্ট করেন। না লেখানো শেষ করুন, নাহলে বুঝবো যে যা বুঝার বুঝে গেছেন, আমি তাহলে ক্লোজ করে দিই, যেহেতু ওপেন প্ল্যাটফর্ম। যদি আমি ওপেন প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার আজকে মানে পক্ষপাতী ছিলাম না, কারণ বিসিএস রিটেন নিয়ে তো ওই যে বলছি এখানে সুখবর কম্পারেটিভলি কম, বা হচ্ছে কি মানে মন গড়া কথাবার্তা বলার সুযোগ কম। তো কথাবার্তাগুলো বুঝতে পারতেছেন কিনা, হ্যাঁ, একটু জানাবেন, একটু কমেন্ট করবেন। ঠিক আছে? মানে কি বলবো, মানে whether you are getting what I'm trying to say or what are the points that I'm trying to make, হ্যাঁ, এটা বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারা খুব জরুরি। এরপর দেখেন পেনের কথা বলেছি। বিসিএস লিখিততে বাংলাদেশে আমাদের যে গতানুগতিক যে ধারা, সেই ধারা অনুযায়ী আমরা কিন্তু একটা জিনিস দেখি, কি দেখি, যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মানে খাতা মূল্যায়নে বছরের 1 বছর সময় লেগে যায়। 11-12 হাজার খাতা দেখতে 1 বছর সময় লেগে যায়। না আপনাদের ক্ষেত্রে তো খাতা তো বুঝতে পারছেন আরো বেশি। তো আপনাকে কিন্তু যেহেতু সময় মাথায় নিয়ে পরীক্ষা দিতে হবে, একটা নির্দিষ্ট সময় মাথায় নিয়ে পরীক্ষা দিতে হবে, একটা নির্দিষ্ট মান নিশ্চিত করতে হবে, সবকিছুর আলোকে আপনি কোন কলম দিয়ে পরীক্ষা দিবেন খুব ছোট বিষয়, কিন্তু এইটাও আপনার এখনই ডিসাইড করে ফেলতে হবে। এবং এই ক্ষেত্রে আমার একটা সাজেশন আমি সবসময় বলি, চেষ্টা করবেন খুব বেশি সস্তা কলম দিয়ে পরীক্ষা না দিতে। 4-5 টাকা, ওই যে 5 টাকা 6 টাকার কলম আছে, ওই কোয়ালিটির কলম দিয়ে পরীক্ষা দিবেন না। কারণ 5 টাকা 6 টাকার কলমের যে কলমগুলা, ওই কলমগুলা দিয়ে আপনি লিখে পরবর্তীতে ওই খাতাটাকে ফেলে রেখে দেখবেন, অনেকদিন পর দেখবেন কি জানেন, ওই লেখাগুলো ফেড হয়ে গেছে। তো ভালো কোয়ালিটির কলম, 10 টাকা 15 টাকা কোয়ালিটির ভালো বল পেন, ভালো বল পেন দিয়ে লেখার প্র্যাকটিস করবেন, এবং এখন থেকে সেই কলম দিয়ে লিখবেন যে কলমটা দিয়ে আপনি পরীক্ষা দেওয়ার প্ল্যান করতেছেন। ঠিক আছে? ওই কলমটার গ্রিপের সাথে অভ্যস্ত হয়ে যাবেন, যাতে কলম, পেজ সাইজ, হ্যাঁ, এবং সময়, এই 3টা জিনিসকে
একত্রিত করে যখন আপনি আপনার প্রস্তুতিটাকে সামনে আগাবেন, আপনার প্রস্তুতির কার্যকারিতা অন্য অনেকের থেকে অনেক বেটার থাকবে, কোনো সন্দেহ নাই ক্ষেত্রে। তাহলে সামগ্রিকভাবে এতক্ষণ ধরে যেটা বললাম সেটা কি, ইফেক্টিভ প্ল্যান ফর 3 মান্থস। তাহলে 3 মাস, অন্তত 3 মাসও যদি আমরা সময় পাই, 3 মাসের জন্য আমরা কি ইফেক্টিভ প্ল্যান, কি একটা কার্যকর প্রস্তুতি কিভাবে হইতে পারে, এই যে এতক্ষণ ধরে যেটা বললাম, এগুলোই হচ্ছে কার্যকর প্রস্তুতির আউটলাইন। তো এই প্রশ্নের উত্তর আমি সাবজেক্টিভ ভাবে দিয়েছি। এখন আসেন হোয়াট নট টু ডু, এটা নিয়ে একটু কথা বলি যে কি আসলে করা যাবে না। প্রথম কথা হচ্ছে, অনেকে আছি আমরা, বিভিন্ন ফেসবুক পেজে আছি, বিভিন্ন জায়গায় আছি, মানে যা দেখবো আল্লাহর দুনিয়াতে, একদম যে কোনো পত্রিকায় যত নিউজ দিছে, এডিটোরিয়ালে যা কিছু লিখছে, সবকিছু আপনার জন্য গুরুত্বপূর্ণ, সবকিছু পড়ে শেষ দিতে হবে, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এবং বিসিএস প্রিপারেশনের যে আলটিমেটলি কিন্তু কোনো শেষ নাই, অর্থাৎ শতভাগ প্রিপারেশন, আমি একটা জিনিস 100% পড়ে ফেলবো, এই ধারণাটা করা কিন্তু মানে আপনার জন্য খুবই অমূলক। এই জন্য এই টাইপের জিনিসপত্র কিন্তু করা যাবে না। কি করা যাবে না তাহলে? তাহলে যেটা বললাম যে ডিপ টেস্ট হয়ে যাবে না, যে সব তথ্য পড়তে হবে, নো, অবশ্যই না। যে বিষয়গুলা প্রাসঙ্গিক, দেখবেন দেশের অর্থনীতি, অর্থনীতির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলা, সরকার এখন কোন বিষয়গুলোকে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তারা কোন কোন সংস্কার গুলার কথা বলছে, তাহলে রিফরমেশন, সংস্কার, এই ব্যাপারগুলা আপনাদের বিসিএস এর জন্য চূড়ান্ত লেভেলের গুরুত্বপূর্ণ। আর্থিক খাতের সংস্কার, রাজনৈতিক সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রশ্ন আসবে, বিভিন্ন সাবজেক্টে আসবে। ঠিক আছে? বৈশ্বিক শান্তি, এই যে আমাদের এখন বৈশ্বিক অস্থিরতা যেটা আমরা দেখছি, এগুলো নিয়ে প্রশ্ন হবে। কমিউনাল হারমোনি, কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি, এটার গুরুত্বটা কতটুকু, বা টেরোরিজম প্রতিরোধে কমিউনাল হারমোনি, হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতির চর্চাটা বৃদ্ধি করা কতটা গুরুত্বপূর্ণ, ইংলিশের জন্য সবসময় গুরুত্বপূর্ণ, বাংলায় আসবে এগুলা, কেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাড়ানো দরকার। ঠিক আছে? আপনার টপিক বুঝতে হবে। একটা সময় আপনি দেখেছেন হয়তো যে ব্যক্তি 45তম বিসিএস, 43, 44, 45, 41, 38 বিসিএস প্রস্তুতি যে নিয়েছে, তার জন্য হয়তো সার্ক কোনোভাবে প্রাসঙ্গিক ছিল না, বা সার্ক নিয়ে তাকে পড়তে হয় নাই, সে যখন সংস্থা সম্পর্কে পড়েছে, বা বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়েছে, বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়েছে। তো এখন আপনাকে কিন্তু আবার সার্ক নিয়ে হয়তো আলাদাভাবে পড়তে হবে। আপনি বুঝতেই পারতেছেন, সব কিছু চেঞ্জেস আসবে। হ্যাঁ, কিন্তু আমরা, ওই যে আমরা বললাম, আমরা বিং এ নর্মাল, কি বলবো আসলে, ক্যান্ডিডেট, আমাদেরকে কিন্তু এই ব্যাপারগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের লেখার মধ্যে মানে বর্তমান সময়টাকে, বর্তমান সময়ে সরকারের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, তাদের ভাষা, সেই ভাষাগুলা কিন্তু আমাদের খাতায় প্রতিধ্বনিত হইতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে রিয়েলিটি, এই রিয়েলিটিটাকে অস্বীকার করা যাবে না। দ্বিতীয় হচ্ছে, শুরুতেই সিলেবাস প্রপারলি না বুঝে ওই বড় বড় একই সাবজেক্টের বড় বড় দুইটা তিনটা করে বড় বড় আপনি বই কিনে ফেলছেন, এই মোটকা মোটকা 1000-1200 পেজের, আগেই এত তথ্যের ভান্ডারে নিজেকে হারিয়ে ফেলা যাবে না। আগে বুঝে নিতে হবে, আচ্ছা এই তথ্যটা আমি পড়তেছি, এই তথ্যটা আমি কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। ব্যাপারটা হচ্ছে আপনি সেই জিনিসই শিখবেন যে জিনিসটা আপনি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবেন। আপনার এই ফিলোসফি বা আপনার এই আইডিওলজি আপনার থাকতে হবে, যে আমি এমন জিনিসই শিখবো যে জিনিসটাকে আমি কি করতে পারবো, যে জিনিসটাকে আমি পরীক্ষার খাতায় ব্যবহার করতে পারবো বা খাতায় আমি দিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন বিষয় নতুন করে প্রাসঙ্গিক হয়েছে, হচ্ছে, এই ব্যাপারগুলোর আলোকে আমাদের পড়তে হবে। আমরা অনেক কিছু এখন গেস করতে পারি, আপকাম কিছু বিষয় আছে যেগুলো সবসময় প্রাসঙ্গিক। পরিবেশ, এই যে আমরা যদি বলি পরিবেশ বা জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, এই বৈশ্বিক, এই যে আমরা যদি বলি যে যুদ্ধ, যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, মানবিক সংকট, যুদ্ধের ফলশ্রুতিতে বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ, জাতিসংঘ বা এই বড় বড় সংস্থাগুলোর প্রভাব হ্রাস পাওয়া, কারণ হচ্ছে বিভিন্ন আঞ্চলিক সামরিক বা হচ্ছে অর্থনৈতিক সংস্থা গড়ে ওঠা, এই ব্যাপারগুলা। ঠিক আছে? এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কোন কোন বিষয়গুলো এখন হাইলাইট করতে হবে, কারণ আজকে থেকে কি বলবো, 6 মাস আগেও আমাদের যে পররাষ্ট্র নীতি ছিল, সেই নীতি থেকে এখন পররাষ্ট্র নীতি বা গভর্নমেন্টের স্ট্যান্সে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো এই যে সামগ্রিক ব্যাপারগুলা, এখন নতুন করে অনেক কিছু নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কিছু বিষয় তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, এই ফিল্টারিং করার ক্যাপাসিটি গুলো আপনাদের থাকতে হবে। এই জন্য শুরুতেই কথার মতো যা তা জিনিস, গার্বেজ নিয়ে ব্রেইনকে একদম, কি বলবো, নিজের ব্রেইনটাকে ডাম্পিং স্টেশন না বানিয়ে এমন কিছু কন্টেন্ট আপনি পড়বেন, সব কন্টেন্ট কখনোই কারো পক্ষে পড়া সম্ভব না, এটা আপনি নিশ্চিত থাকেন। এমন কিছু জিনিস পড়বেন যেটা অবশ্যই প্রাসঙ্গিক, ওগুলাকে শেষ করে পরে যদি সময় থাকে আপনি আপনার কন্টেন্টের পরিধি বাড়াবেন। তো এমন কিছু জিনিস পড়বেন যে বিষয়গুলো 70-90% টপিকের মধ্যেই ঘুরিয়ে পেঁচিয়ে লিখা যায়। এই ব্যাপারটা আপনাকে
চিন্তা করতে হবে। আজকে থেকে আগে কোন একটা বিসিএস হয়তো আপনি লিখেছেন যে সংবিধানের কোন একটা সংশোধনীর ধরেন কার্যকারিতা নিয়ে লিখেছেন। এখন হয়তো আপনি সংবিধানের কোন একটা পার্টিকুলার সংশোধনীর আপনি হয়তো সেটাকে আপনি সমালোচনা করবেন যে কেন এটা ভুল, কেন এটা ভুল ছিল। তো এই জন্য এই যে অ্যাসপেক্ট গুলা, এই চিন্তাগুলা যারা স্মার্ট, যারা বুঝতেছে, যারা কন্টেম্পোরারি যে ঘটনা প্রবাহ গুলো আছে এগুলাকে যারা ফলো করছে, তারা কিন্তু অবশ্যই তারা পরীক্ষাতে ভালো করবে। এই জন্য এই গাইডেন্স গুলা কিন্তু আপনার দরকার। এই জন্য যে বারবার যেটা বললাম যে আপনার এই মাল্টি ডাইমেনশনাল ইউজ অফ সেম কন্টেন্ট, এই একই কন্টেন্টের বহুমুখী ব্যবহার আপনাকে কিন্তু করতে পারতে হবে। আপনি পড়তেছেন রেমিটেন্স, রেমিটেন্স আপনি কেন পড়তেছেন? বাংলাদেশের রেমিটেন্স ম্যাক্সিমাইজেশন আপনি পড়তেছেন, বা বাংলাদেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, রপ্তানি বহুমুখীকরণ আপনি পড়তেছেন। রপ্তানি বহুমুখীকরণ আপনি ইংলিশের জন্য যেমন পড়তেছেন, কন্টেন্টটা বুঝে যখন আপনি শিখবেন, কন্টেন্ট যখন আপনি বুঝে ফেললেন, এটা কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য গুরুত্বপূর্ণ। যে বাংলাদেশের বাণিজ্য অংশ, অর্থনীতি ও বাণিজ্যে যখন যাবেন, যে এলডিসি থেকে গ্রাজুয়েশনের পর আমাদের যে চ্যালেঞ্জ, তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফাই করা। কারণ কি আপনি দেখবেন এই যে ভিয়েতনামের সাথে আজকের পেপারের খবর, হ্যাঁ আজকের নিউজ পেপারে দেখবেন নিউজ হয়েছে যে কি বেশ কিছু কি কি আজকে আজকে নিউজ পেপারে কি আসছে, যারা পত্রপত্রিকা ফলো করছেন দেখেছেন, বলা হয়েছে বাংলাদেশ রিস্ক 20% এক্সপোর্ট ডিক্লাইন। বাংলাদেশের এক্সপোর্ট 20% কমে যেতে পারে। কারণ কি? ইউতে, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের এক্সপোর্ট 20% কমে যেতে পারে ডিউ টু ইইউ ভিয়েতনাম এফটিএ। ইউরোপীয় ইউনিয়ন এবং ভিয়েতনামের একটা কি হয়েছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। তো এইটার কারণে কি বাংলাদেশ, এই যে এলডিসি গ্রাজুয়েশনের ফলে বাংলাদেশের কি 20% এক্সপোর্ট এখানে আরো কমে যেতে পারে, শুধুমাত্র এই একটা এফটি এর কারণে। তাহলে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, তাই না? তো তাহলে এই যে, তো এক একটা জিনিস এক এক সময়, তাহলে এটা কিন্তু শুধুমাত্র আপনি চিন্তা করেন আন্তর্জাতিক বিষয়গুলিতে কোনো চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট, ওখানে আসতে পারে। এটা বাংলা রচনা আসতে পারে, এটা ইংলিশের রচনা আসতে পারে, এটা এসে আবার কিন্তু আমার বাংলাদেশ বিষয়গুলিতেও কাজে লাগতে পারে। তো আমরা সেই তথ্যগুলোকে আগে কমপ্লিট ভাবে ইংলিশ এবং ম্যাথ, যেহেতু ইংলিশটা আমাদের গুরুত্বপূর্ণ, ইংলিশে প্রিপেয়ার করব এবং বাংলায় শিখবো, যে জিনিসগুলোকে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় আমরা কাজে লাগাতে পারি। এটা হচ্ছে কাজ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস গুলা আপনার সব জায়গায় আপনার কাজে লাগবে, এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, তো আপনাকে আপনাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। আর যদি নিজে নিজে খুঁজে বের করতে না পারেন, দেন ইউ নিড এক্সপার্ট গাইডেন্স, এক্সপার্ট অপিনিয়ন, যারা এই কাজগুলো করেছে বা যারা এই কাজগুলো করতে আপনাকে হেল্প করবে। ট্র্যাডিশনাল কোচিং না, ঠিক আছে? আপনাকে এই মুহূর্তে মেন্টরিং প্রয়োজন। হ্যাঁ, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। সোর্স বা বুকস, আপনি কোন বইগুলো থেকে পড়বেন? প্রথম কথা হচ্ছে আপনি যখন প্রথম কাজগুলো করে ফেলবেন, অর্থাৎ আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ফেলছেন, আপনি আপনার ওই যেটা বলছে আপনি পুরো সিলেবাসটাকে আপনি মোটামুটি নিজের দখলে নিয়ে এসেছেন, এরপর আপনার করণীয় কি? এরপর আপনি সোর্স বা বুকস, যখন কোনো একটা সাবজেক্টের বই কিনবেন যে কোনো একটা বিষয়ের জন্য, আমার অনেস্ট অপিনিয়ন হচ্ছে ডাইজেস্ট আপনার থাকবে, একটা ডাইজেস্ট রাখবেন। আর অন্য অন্য সাবজেক্টের জন্য স্যার কোন বই কিনবো, কোন বই পড়ছেন আপনি, আমি স্পেসিফিক ওরকম একক ছত্রভাবে কোনো বইয়ের প্রতি আমার অ্যাটেনশন ছিল না। কারণ যেহেতু আমি ওই বিসিএস এর প্রস্তুতি নেওয়ার আগে আমি নিজে একজন টিচার ছিলাম, তো আমার মোটামুটি বিভিন্ন বই ঘাটাঘাটি করা ছিল এবং আমি জানতাম আসলে এক একটা বইয়ের যে তথ্যগুলো সন্নিবিষ্ট করা হয়, এই বইগুলোর প্রাইমারি সোর্সটা কি। আপনি একটা ডাইজেস্ট পড়বেন, এর পাশাপাশি যদি বিষয়ভিত্তিক বই কিনতে হয়, সেই বিষয়ভিত্তিক বইগুলোর মধ্যে যে কোনো সাবজেক্টের যে বইটা দেখবেন সবচেয়ে চিকন, ওই বইটা কিনবেন। কারণ যে জিনিস কমন পড়ার কথা, সেইটা ওই মোটকা বইটা থেকেও পড়বে, ওইটা চিকন বই থেকেও পড়বে, যে কোনো টপিকের জন্য। ঠিক আছে? এই ক্ষেত্রে স্পেসিফিক রেকমেন্ডেশন এভাবে মানে ওপেন প্ল্যাটফর্মে দেওয়াটা একটু ডিফিকাল্ট। অনেকে এটাকে অনেকভাবে মানে ট্যাগিং করতে পারেন, কারণ বাংলাদেশে এখন তো ট্যাগিং কালচার চলতেছে। তো যেটা বললাম ওইরকম, এখন আপনি মেইন সোর্স বইয়ের থেকে সব থেকে বড় যেটা আপনাকে মেইন সোর্স হিসেবে আপনাকে প্রচুর এক্সপ্লোর করতে হবে, আপনাকে নেট ঘাটতে হবে, আপনি ইন্টারনেট আপনাকে এক্সপ্লোর করতে হবে। অর্থাৎ ইন্টারনেট থেকে আপনাকে বিভিন্ন জিনিস সোর্স, ধরেন আপনি ডিজিটাল কারেন্সি নিয়ে বুঝতে চান, হ্যাঁ, এই যে ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন এগুলো শুনছেন তো, ডিজিটাল কারেন্সি নিয়ে আপনি বুঝতে চান, হ্যাঁ, তো তাহলে ব্যাপারটা কি এটা বোঝার জন্য যে কোনো শিক্ষক যে কোনো পীরের দরবারে যাওয়ার আগে সবার আগে আপনি একটা কাজ করেন, আপনি ইউটিউবে ওই জিনিসটা নিয়ে সার্চ দেন, দিলেই দেখবেন ডিজিটাল কারেন্সি এক্সপ্লেনেশন বা ডিজিটাল কারেন্সি এক্সপ্লেইনড, এভাবে লিখে সার্চ দিবেন। হ্যাঁ, বা ইজি ডেফিনেশন অফ ডিজিটাল কারেন্সি, বা আহ, আমাদের হচ্ছে ধরেন বলা হলো এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জেস, তাই আপনি লিখলেন ব্লু ইকোনমির চ্যালেঞ্জ কি, হ্যাঁ, ব্লু ইকোনমির পটেনশিয়াল কি, ক্লাইমেট চেঞ্জের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা কি, ইনফ্লেশন থেকে রক্ষা পাওয়ার আমার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা কি, এইভাবে স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে আপনি ইউটিউবে সার্চ করেন, করে আপনার কন্টেন্টটাকে ডেভেলপ করেন, মাথায় ঢুকান। তারপর ওখানে যদি কোনো ইংলিশ কোয়ালিটি ভিডিও থাকে,
তাহলে ওই ইউটিউবের ওই ইংলিশ গুলাকে আপনি পজ করে করে আপনি নিজে কিছু নোট ডাউন করেন। আপনি ধরেন ওই যে বললাম কোয়ালিটি সেন্টেন্স নেবেন, আপনি দেখেন বর্তমানে সরকার প্রধান, সরকার যিনি প্রধান আছেন, উনি সর্বশেষ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন। তো ওনার বক্তব্য থেকে আপনি টপিক ওয়াইজ বক্তব্য নেন, সেন্টেন্স নেন, ওই সেন্টেন্স গুলো আপনার খাতায় আপনি নোট করেন। যা দেখবেন সবকিছু নোট করা যাবে না। এই যে আপনি কি করলেন, যেটা বললাম, আপনি ইউটিউবে একটা টপিক নিয়ে সার্চ দিলেন, দিয়ে আপনি আপনার ব্রাউজারে গুগল ক্রোম বলেন, ইউসিব, মানে আপনার যে ব্রাউজার যেখান থেকে আপনি নেটে বিভিন্ন কি ওয়েবসাইটে প্রবেশ করেন, আপনার ব্রাউজারে ওই সেম কিওয়ার্ড সার্চ করেন, করলে দেখবেন বিভিন্ন পত্রিকার আর্টিকেল আসবে, বাংলাদেশি পত্র পত্রিকার আর্টিকেল আসবে। সেগুলো ক্লিক করেন, ক্লিক করে ওখান থেকে একটা দুইটা তিনটা লাইন নেন। 10 লাইন 20 লাইন করে নেওয়ার দরকার নাই, কারণ 10 লাইন 20 লাইন আপনি মনেও রাখতে পারবেন না, পরীক্ষার খাতায় লেখা যাবে না। তো একটা টপিক আগে মানে আইডেন্টিফাই করতে হবে যে কোন টপিক গুলো রিলেভেন্ট আমাদের আপকামিং এক্সাম গুলোর জন্য, সাবজেক্ট নির্বিশেষে। অর্থাৎ কোন টপিকে আপনি লিখবেন সেই সাবজেক্ট নির্বিশেষে কিছু কমন ব্যাপারগুলো আছে, ওই কমন ব্যাপারগুলো সবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই জন্য ওইভাবে সোর্স গুলো আপনাকে ওভাবে এক্সপ্লোর করতে হবে। ধরুন দেখি এখানে উইন্ডো গুলো আছে কিনা। হ্যাঁ, ধরেন এই যে আমরা বলতেছি যে বাংলাদেশ 2.0 বা নতুন বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কি। বাংলাদেশ এই মুহূর্তে ইতিহাসের অন্যতম ক্রুশিয়াল একটি সময় পার করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে গত 15 বছর ধরে ক্ষমতাসীন সরকারের পতন ঘটলে দায়িত্ব পেয়েছেন নোবেল বিজয়ী ডক্টর। হোয়াটএভার, এই ধরনের এই জিনিসটা যখন আপনি বাংলায় দেখবেন, আপনার কিন্তু একটা ক্রিয়েটিভ একটা আইডিয়া আগে আসবে। ও আচ্ছা, তাহলে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎটাকে, এটা যদি আমাদের কোনো কিছু লিখতে বলা হয়, তাহলে আমি কি লিখবো, আপনি কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপর এই সেম কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আবার ইউটিউবে কিন্তু আলাদা করে আপনি সার্চ করতে পারেন, করলে কিন্তু ওখানে আপনি আলাদা করে কি পেয়ে যাবেন। কারণ আমরা দিলাম ইনফ্লেশন। হ্যাঁ, এই দেখেন 1 ঘন্টা আগে দেখতেছি বিজনেস স্ট্যান্ডার্ডের খবর চলে আসছে, আমরা দেখতেই পাচ্ছি ইনফ্লেশন নিয়ে যদি কোনো আমরা কনসেপ্ট ডেভেলপ করতে চাই, হ্যাঁ, যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি কতটা কমেছে, বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আসলে করণীয় গুলা কি, নীতি সুধার বাড়ানোর পরও মূল্যস্ফীতি কেন কমছে না, দেখেন এটা 16 মিনিটের একটা ভিডিও। আন্দাজে বিভিন্ন কোচিং সেন্টার আগে যে বসে থাকা এটা করার থেকে নিজের আগে আইডিয়াটাকে ডেভেলপ করেন। এখন কি দেখেন এখানে কি, এই যে দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকে টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব আমাদের যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এই ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু টুলস আছে, মানিটারি টুলস। সেই টুলসগুলো তারা ব্যবহার করছে, কিন্তু তারপরেও আমাদের ইনফ্লেশন কুল ডাউন হচ্ছে না। তো তাহলে দেখেন তাহলে কত কেন আপনি পিকে গেলেন। আপনি এখান থেকে কিন্তু এই ধরনের কন্টেন্ট গুলো আপনি বাংলা ইংলিশ ও বোথ সাবজেক্টে আপনি বুঝতে চাচ্ছেন, আপনি এখন বুঝেন না, লেখেন, আপনি লিখেন ব্লু ইকোনমি, লেখেন ব্লু ইকোনমি অফ বাংলাদেশ, আপনি দেন। এখান থেকে হয়তো কি আপনি ব্লু ইকোনমির একটা কি, এই যে যেমন একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে $3 ট্রিলিয়ন ব্লু ইকোনমি আসলে কি। হ্যাঁ, বা ব্লু ইকোনমি আমি যদি ইংলিশে বুঝতে চান, আপনি ব্লু ইকোনমি কি এই দেখতে পাচ্ছি, আমার একটা টেড টক আছে। ঠিক আছে, আমি 20 মিনিট, ওই যে বললাম স্ক্রিন টাইমের প্রপার ব্যবহার। হ্যাঁ, তো ঠিক আছে, ব্লু ইকোনমি একটা টেড টক দেখা যাচ্ছে, দেখি তারা Good কি বলে। afternoon, ladies and gentlemen. It's an afternoon session, which is always a challenge both for the speakers and for the তাহলে এই টাইপে যখন ইংলিশ conversation, বক্তা a তখন এই যে dialogue. ইউটিউবের উপরে And I want to add another one called as তখন কি, এই যে আপনি এরকম সাবটাইটেল Cafe পেয়ে Chat. যাবেন। Now, Cafe Chat, I have chosen this Cafe Chat because তো এইভাবে করে আপনি বিভিন্ন টপিক সম্পর্কে কিন্তু আপনি এভাবে আপনার নিজের যে আলটিমেট নলেজের জায়গাটা সেটা কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি, দেখেন 4 মিনিট একটা ভিডিও, ইম্পর্টেন্স অফ ব্লু ইকোনমি, বাংলাদেশের ব্লু ইকোনমির আসলে গুরুত্বটা কি লেখা আছে। হ্যাঁ, বাংলাদেশের ব্লু ইকোনমি অ্যাকাউন্টটা কি, আর যারা জানবেন তারা বুঝতে পারবেন, বা তারা হয়তো পড়াই দেখবেন যে ব্লু ইকোনমির সাথে ব্লু বন্ড নিয়ে কথা বলা হচ্ছে। এই ব্লু বন্ডটা কি, এই অর্থনীতির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ কেন ব্যর্থ হয়েছে, তাহলে দেখেন। তো এই যে এইভাবে করে আপনাকে আপনার নিজের কি কন্টেন্ট ডেভেলপমেন্টের জায়গা আপনার ক্রিয়েট করতে হবে। এতে করে কি হবে, আপনার ওভারঅল নলেজটা এনহ্যান্স হবে। আপনি পরীক্ষার খাতা এমনিতেই ভালো লিখে দিয়ে আসবেন। ভালো লেখা মানে কিন্তু বলে কয়ে 12 লাইন 13 লাইন 14 লাইন লিখে দিয়ে আসা ব্যাপারটা মোটেও এরকম না। তো সময়ের সাথে পাল্লা দিয়ে আপনি যতটুকু লিখবেন সেটাই হচ্ছে আপনার আলটিমেট সাকসেস। হ্যাঁ, এখন আসেন যেটা বলছি পার্টিকুলারলি রিটেন ইংলিশ ইন পার্টিকুলার, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে রিটেন ইংলিশ এটা আসলে একটা আলাদা একটা সেশন ডিজার্ভ করে। এই সেশন আমি যতটুকু বলেছি এটা নিয়ে হোক ইনশাল্লাহ আমরা আগামী শনিবার অর্থাৎ আগামী পরশুদিন আমরা টাইমটা আমাদের গেম চেঞ্জার পেজে বলে দিব, আমরা একটা ক্লোজ একটা সেশন আমরা এখানে নিব। এই সেশনটাতে আসলে যারা পার্টিসিপেট করতে চান আপনারা জানাবেন। এখানে ইংলিশের আমরা একদম কমপ্লিট একটা ব্রেকডাউন দিব, প্রত্যেকটা সাবজেক্ট আসলে কিভাবে, প্রত্যেকটা পয়েন্ট, সাবজেক্ট বলতে প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন,
কারণ রিডিং কম্প্রিহেনশনের প্রশ্নের উত্তর, ওখানে আমাদের কি কি করণীয় হতে পারে, আমরা প্রিপারেশনগুলো কিভাবে নিব, ফোকাস সেটিং এর জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আমরা কয় পেজ লিখতে পারি, কোথায় থেকে তথ্যগুলো আনতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা রিটেন ইংলিশের স্ট্র্যাটেজি নিয়ে আমরা একটা ডেডিকেটেড সেশন রাখছি। কারণ অনেকেই প্রশ্ন আমাকে করেছেন যে স্যার আমাদের রিটেন ইংলিশের নিয়ে একটু আলাদা কথা বলা দরকার। তো এইটা আমরা শনিবারে করব। আর আমাদের পক্ষ থেকে বেসিক্যালি আমরা কি অফার করছি, আমাদের পক্ষ থেকে উই আর অ্যাকচুয়ালি গেম চেঞ্জারের পক্ষ থেকে উই আর অফারিং, আমরা যেটা অফার করছি সেটা হচ্ছে গেম চেঞ্জারের 46তম বিসিএস রিটেন মেন্টরশিপ প্রোগ্রাম। মেন্টরশিপ প্রোগ্রাম বলতে এইটা গতানুগতিক শুধু শতভাগ ক্লাস, একটা টপিকে 40টা 50টা ক্লাস নিয়ে কোনোভাবে শেষ করে দেওয়া ব্যাপারটা এরকম না। এই মেন্টরশিপ প্রোগ্রামটা স্পেশালি ডিজাইন, এখানে আমাদের যদি আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রাম অর্থাৎ আমি যেভাবে এটার কমপ্লিট প্ল্যানিংটা করছি, এভাবে যদি আমাদের 5জনও এনরোল, আমরা 5জন নিয়েই কাজ করব। এটার ম্যাক্সিমাম কমেন্স হচ্ছে 25, কারণ এখানে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। এখানে 25 জনের বেশি আমরা এনরোল করাতে পারবো না, ঠিক আছে? তো আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামটার মধ্যে আমরা বেসিক্যালি কি প্রোভাইড করব, এইখানে প্রথম কথা হচ্ছে আমরা যে সিলেবাসের, যেমন আমরা প্রত্যেকটা টপিক দেখলেন, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট মানে বিষয়, এবং প্রত্যেকটা সাবজেক্টের যে স্পেসিফিক আলাদা আলাদা টপিক গুলো আছে, এই টপিক বেসড আপনাদেরকে আমরা গাইড করবো বলতে এই টপিকটা আসলে বর্তমানে কতটুকু গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের প্রেক্ষিতে ওই টপিক থেকে কোন জিনিসটা আপনাদের জন্য আসবে, যেটা আমরা দেখেন 2 নাম্বার পার্টে বলেছি যে সাজেশনস বেসড অন কন্টেম্পোরারি ইভেন্টস এন্ড চেঞ্জ সিনারিও। অর্থাৎ এই পরিবর্তিত পরিস্থিতি এবং আমাদের যে সমসাময়িক যে বিভিন্ন ঘটনা প্রবাহ, এই সবকিছুর আলোকে আমাদের যে সিলেবাস আছে, আমাদের যে টপিক আছে, এই টপিক বেসড গাইডলাইন এবং সাজেশনটা ওইটার সাথে কম্বাইন্ড থাকবে। সাজেশন মানে এইটা না যে আমি যা বলছি এটাই পরীক্ষায় আসবে, বাট পরীক্ষায় আমরা যে কন্টেন্ট গুলো আপনাদেরকে মানে আমরা ডিরেক্ট করে দিব, এখানে আমি তো অবশ্যই এখানে চিফ মানে আপনাদের মেন্টর হিসেবে থাকবো, এর পাশাপাশি আরো 2-1জন ক্যাডার অফিসার স্পেসিফিক পার্টে তারা তাদের ইনপুট, তাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন, যাতে করে আলটিমেটলি কি করা যায়, আপনার একটা প্রপার একটা গাইডলাইন আপনি পান। কারণ এখন পড়াশোনা আপনি করবেন, এখন একটা কোচিং এ ঢুকে একটা জায়গায় থেকে শুধু শত শত ক্লাস করে 50-100 ক্লাস করে আপনি রিটেন ভালো দিয়ে ফেলবেন, ব্যাপারটা এইভাবে এতটা সহজ মনে হয় না। হ্যাঁ, যেহেতু আমাদের গেম চেঞ্জার এক্সপার্টিজ আছে স্পেসিফিক কিছু, তো এখানে আমরা ইংলিশ পার্টের প্রিপারেশনের জন্য এই 46 বিসিএস রিটেনের কে টার্গেট করে আমরা কিছু ডেডিকেটেড কিছু ক্লাসেস নিব, এক্সক্লুসিভ ক্লাসেস নিব, ওই একদম কমপ্লিটলি বিসিএস ওরিয়েন্টেড, বিসিএস ডিজাইন। এখানে ক্লাস সংখ্যা কয়টা হবে, 10টা হবে না 15টা হবে না 18টা হবে না 20টা হবে, এটা আমরা শনিবারের সেশনে মূলত ঘোষণা করব। তো আমি এখানে আজকে আপনি ভর্তি হন, অফার টফার এইগুলো নিয়ে কোনো, এখানে কোনো অফার নাই, কোনো কিছুই নাই। এখানে 5জন আসতে পারে মিনিমাম, মানে 5জন থেকে ম্যাক্সিমাম হয়তো 25জন, 25 জনের বেশি আমরা নিব না। আমরা 25জনকে নিয়ে আমরা আমাদের এই মেন্টরিং প্রোগ্রামটা আমরা রান করব। তো যেটা বলতেছি, ইংলিশের উপর কিছু এক্সক্লুসিভ ক্লাসেস হবে, কিছু হ্যাকস, খুব ভালো কিছু কোয়ালিটি, মানে রিডিং কম্প্রিহেনশন যেমন আমরা দেখলাম পার্ট এতে, তো রিডিং কম্প্রিহেনশনে কিভাবে আমরা কার্যকর প্রশ্নের উত্তর দিব, এগুলোর মূল হ্যাকস গুলা কি, এগুলোর উপর প্র্যাকটিস সেশন থাকবে। হ্যাঁ, আবার ধরেন আমরা যখন ট্রান্সলেশন করি, ট্রান্সলেশনের উপর বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করার মূল হ্যাকস গুলা জানবো। মানে বিসিএস ওরিয়েন্টেড টপিক গুলোর উপর প্র্যাকটিস সেশন থাকবে ট্রান্সলেশনের উপর, যেখানে আমি বলেই দিচ্ছি আপনাদের নিয়ম ছাড়া ট্রান্সলেশন করবো আমরা। এসের জন্য কোন ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ, কোথায় থেকে আমরা এসে গুলো পড়বো শিখবো, কন্টেন্ট কোনগুলা, তো আমরা কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট সাপোর্ট দিব। কোনো বই টই পিডিএফ টিডিএফ ভাই, আমরা খুব ছোট প্রতিষ্ঠান, আমাদের এত সক্ষমতা নাই, 20-25 জনের জন্য সব জিনিস ছাপানো আমাদের জন্য নন রিওয়ার্ডিং। তো আমরা এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট সাপোর্ট, হয়তো আজকে প্রত্যেকে আমি আপনাকে যে কথাটা বললাম, একটা আর্টিকেলের কথা বললাম, এই আর্টিকেলটা ধরেন আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনাকে ওই জিনিসটা ওভাবে প্রোভাইড করা হবে। কোন একটা বইয়ের কোন একটা সুনির্দিষ্ট লেখা গুরুত্বপূর্ণ, আপনাকে হয়তো ছবি তুলে আপনাকে দেওয়া হবে। হ্যাঁ, আর স্পেশালি এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে কোন কন্টেন্ট গুলো আলাদা করে পড়তে হবে, এটার যে গাইডলাইনটা এই বর্তমান সময়ের প্রেক্ষিতে, এই ব্লেন্ডটা আপনাদেরকে হোপফুলি একটা প্রপার ভাবে আপনাদেরকে হেল্প করবে। এছাড়া আমরা আলাদা ক্লাসেস রাখবো, এনগেজিং ক্লাসেস অন জিকে, জেনারেল নলেজের উপর কি, যেমন আমরা স্পেশাল ফোকাস দিব অর্থনীতি, বিভিন্ন রকমের পুনর্গঠন প্রক্রিয়া, আন্তর্জাতিক রাজনীতি, এই ব্যাপারগুলোর উপর আমরা মানে কোয়ালিটি সেশন দিব, যে সেশনগুলো শুনলে আপনি আপনার অ্যানালিটিক্যাল পাওয়ারটা বাড়বে এবং আপনি অ্যানালিসিস করে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। ঠিক আছে, ওই জায়গাটাও কিন্তু এইখানে আমরা আলটিমেটলি নিশ্চিত করব। তো এইটা আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে আমরা বিস্তারিত ঘোষণা শনিবারে দিব, শনিবার ইংলিশ নিয়ে আমরা আলাদা করে কথা বলবো। ওই দিন আমরা যেটি বললাম, আমাদের এখানে অকুপেন্সি খুবই কম, যারা আসলে সেই প্রোগ্রামে আসতে চান আপনারা আমাদেরকে জানিয়ে রাখতে পারেন। আমাদের অ্যাটলিস্ট আমাদের যে হটলাইন নাম্বারটা আছে, হটলাইন নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে, বা আমাদের ইনবক্সে আপনারা জাস্ট জানিয়ে রাখবেন যে ইন্টারেস্টেড ফর দ্য মেন্টরশিপ প্রোগ্রাম। ইন্টারেস্টেড বলতে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, পে করতে হবে না, আপনি এটা আজকে জানিয়ে রাখছেন। শনিবারে ঘোষণা দেওয়ার পর সেই ক্ষেত্রে
আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি 25 জন, হয়তো আমি আসলে 20 জন নিব। হ্যাঁ, 20 জনের বেশি আসলে হয়তো আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা হয়তো ওই 20 জনের মতো আমরা আলটিমেটলি এখানে এনরোল করাবো। তো এই মেন্টরশিপ প্রোগ্রামটা মোটামুটি পরীক্ষার পূর্ব পর্যন্ত সুনির্দিষ্ট সংখ্যক কোনো ক্লাসেস থাকবে না, বাট স্পেসিফিক ইংলিশ বা হচ্ছে আদার কন্টেন্ট সাপোর্ট আমরা কি দিব এগুলো আমি আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, কিছু নোটস আমরা এখানে শেয়ার করব। হ্যাঁ, নোটস গুলো শেয়ার করা হবে। তো এটা হচ্ছে আসলে পেইড মেন্টরশিপ। সো পেইড মেন্টরশিপের মধ্যে আমরা এমন কিছু, অবশ্যই স্পেশাল এক্সক্লুসিভ কিছু তো থাকতে হবে, নাহলে কেন আপনি পে করবেন একটা মেন্টরশিপের জন্য, তাই না? তো আমাদের হটলাইন নাম্বারটা দেখেন কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, এমডি রহম। তো আপনারা আমাদের ওই হটলাইনে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাদের ইনবক্সে করে আপনাদের যদি আগ্রহের জায়গা থাকে সেটা জানাতে পারেন। তা আমরা তাহলে সেই আপনাদের ওই ক্রমে, যারা আসলে ইন্টারেস্টেড যেভাবে জানাচ্ছেন ওই ক্রমে আমরা আমাদের কার্যক্রমটা আমরা আলটিমেটলি শুরু করব, ঠিক আছে? এবং এখানে আপনাদের ইভালুয়েশন, আপনাদের বিভিন্ন কনফিউশনের উত্তর, আপনি একটা জিনিস পড়তে যাচ্ছেন, ওই এনগেজমেন্ট, এজন্যই সংখ্যাটা একটু কম। জন 20 থেকে 25 জন মধ্যে হলে আমাদের ইন্টারাকশনটা খুব ইজি হবে আর কি। হ্যাঁ, তো আমরা এটার মধ্যে যারা শুধু 46 বিসিএস কেন্দ্রিক রিটার্নের কথা চিন্তা করতেছেন, ওই রিটার্নের জন্য আমরা মোটামুটি 10টা 15টা, আমরা যতগুলো লাগে এটা আমি আরেকটু অ্যানালিসিস করতেছি। আজকে আমি টপিক মানে টপিক ধরে ধরে ভাগ করতে যাচ্ছিলাম, ওখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এটা শনিবার দিন মূলত আপনাদের সামনে ঘোষণা করব। তো এর মধ্যে আমাদের তাড়াহুড়া নাই, ভর্তি হইতে হবে না, কোনো কিছু হইতে হবে না, এখানে আসতে হবে, বাট এরকমও না। আমাদের থেকে আমরা আরো কন্টেন্ট বিভিন্ন সময় দিয়ে আপনাদেরকে আমরা সাপোর্ট করার চেষ্টা করব, যারা 46তম বিসিএস লিখিত পরীক্ষায় আলটিমেটলি অংশগ্রহণ করবেন। ঠিক আছে, এই হচ্ছে আলটিমেটলি মানে আজকে যে সেশনটুকু ছিল, যে আপনাদের যারা একদম ইনিশিয়াল প্রিপারেশন, একদম শুরু থেকে কিভাবে প্রস্তুতিটা নিবেন সেই সংক্রান্ত একটা আইডিয়া জেনারেট করে দেওয়ার চেষ্টা, খুব অল্প একটা প্রচেষ্টা। এখানে যুগান্তকারী কোনো ধারণা নেই। বেসিক আইডিয়াগুলোকে, মানে আইডিয়াগুলোকে ক্যাপিটালাইজ করে কিভাবে আপনি একটা প্রপার প্রিপারেশন দ্বারা করতে পারেন সেই সংক্রান্ত সাজেশন ছিল। তো আশা করছি কিছুটা হলেও হয়তো আপনারা উপকৃত হয়েছেন, যারা লাইভে ছিলেন। কাইন্ডলি একটু কমেন্ট করবেন যে আপনাদের মানে কোনো আইডিয়া হয়েছে কিনা, বা আপনাদের মধ্যে ক্ল্যারিটি এসেছে কিনা রিগার্ডিং ইওর থট প্রসেস। হ্যাঁ, আপনাদের চিন্তা ভাবনার প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা এসেছে কিনা, যে আসলে কিভাবে আপনার অ্যাটেম্পটা করা উচিত। হুম, এছাড়া আমি স্পেসিফিক্স, আর এখানে আমরা সাবজেক্ট ভিত্তিক এমন হতে পারে, এখানে যে যে কন্টেন্ট বেস সাজেশন বলেছি, হয়তো আপনাকে স্পেসিফিক বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি অমুক সাবজেক্টের জন্য অমুক টিচারের কি করেন, আপনি এই জিনিসটা পড়েন। মানে আপনাকে আমি কিছু রেডিমেড কিছু লাইন্সও দিতে পারি, যেমন এই যে আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলেছি যে কন্টেন্ট সাপোর্টের যে জায়গাটা, এই যে আমরা বলতেছি আপনার ডিফারেন্সিয়েশন। এখন আমার নিজস্ব অ্যানালাইসিস থেকে আমি যেটা বুঝতাম যে বাংলা আমার খুব দুর্বলতার একটা জায়গা ছিল। আমি জানতাম বাংলায় আমার ডিজাস্টার করতে পারে। তো এই জন্য বাংলাটায় আমি শুধুমাত্র বাংলা আমি কিভাবে ভালো করবো এই জন্য কিছু ভাষা আমি আগেই রেডি করে নিয়ে গেছি, এবং ওই ভাষাগুলোকে যখন আমি পরীক্ষার খাতায় আমি লিখতে পারছি, ওটা কিন্তু আমার কনফিডেন্স অটোমেটিক বাড়িয়ে দিয়েছে। এখন ধরেন আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেকে অনেক কিছু লিখছে, হ্যাঁ, বা ধরেন জসিমউদ্দিনকে নিয়ে আপনি কোনো কিছু লিখতে হবে, তো আমি কোন একটা বইয়ে, কোন একটা স্যারের কোন একটা স্টেটমেন্টে, হ্যাঁ, বা আমি নেটে সার্চ দিয়ে কোন একটা জায়গায় গিয়ে দেখলাম যে জসিমউদ্দিন সম্পর্কে একটা স্টেটমেন্ট লেখা। কি লেখা লেখা ছিল? কবিত্বে আর বাঙালিত্বের চেতনায় তিনি ছিলেন একেবারে খাঁটি সোনার। এই যে একটা স্টেটমেন্ট, কবিত্বে এবং বাঙালিত্বের চেতনায় তিনি ছিলেন একেবারে খাঁটি সোনা, এই লাইনটা এই ধরেন আমি একজন টিচারের কাছ থেকেই শিখলাম, বা আমি কোন একটা পেপার থেকে কোন একটা জায়গায় লাইন থেকে নিলাম। এই লাইনটা কিন্তু একটা অন্যরকম দোতনা সৃষ্টি করতেছে, যেটা কিন্তু পরীক্ষার হলে আমাকে অনেক বেশি কনফিডেন্স দিয়েছে। না, আমি খুব মানসম্মত একটা লাইন লিখেছি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে কবিতা যেমন এর একটা ভ্যারিয়েশন পাইলেন আপনি ভিন্ন রকম। যে ধরেন জসিমউদ্দিন নিয়ে বলা হচ্ছে, একটা নোট ছিল, নোট করেছিলাম, সেই নোট দেখে বলতেছি যে পল্লীর মানুষের কথা পল্লীর মানুষের মতো করে তার মতো আর কেউ বলতে পারে। তবে দেখেন উনি শুধু পল্লী কবি কথাটা না বলে আপনি ভিন্ন মতো কি করলেন, যে আপনি আরেকটা স্টেটমেন্ট আপনি আলাদা করে তাকে আপনি দিয়ে দিলেন। তো এইভাবে মোরাললে যারা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যাদেরকে নিয়ে আসে তাদেরকে নিয়ে যদি আমরা এরকম ক্রিয়েটিভ কিছু সেন্টেন্স তৈরি করি, কারণ আমার কিন্তু খুব মানে পরীক্ষার হলে বাংলা পরীক্ষা দেওয়ার সময় আমি যখন সাহিত্য অংশের উত্তর করছিলাম, কিছু ভাষা ওই যে বললাম যে আমি একজন মেন্টরের সাহায্য নিয়েছিলাম, এবং ওনার কাছ থেকে ওই আকাল মান্থকে যেমন ইশারাই কাফি, তো আমি ওনার কাছ থেকে কি নিয়েছি, এই যে ভিন্ন ভাষার প্রয়োগটা আমি দেখলাম। আমি এরকম বিভিন্ন কবি সম্পর্কে, বিভিন্ন তাদের সাহিত্যকর্ম সম্পর্কে আমি এমন কিছু সেন্টেন্স রেডি করে রাখছি যে ভাষা আমার পক্ষে পরীক্ষার হলে সৃষ্টি করা সম্ভব না। নজরুলকে নিয়ে লিখতে বলছিল, আমি তো নজরুল নিয়ে কিছু লাইন রেডি করে গেছি, আমার কনফিডেন্স লেভেল দেখে কে লিখলাম। যেমন এই যে আমি আমার সেই নোটটা এখন দেখতেছি, ওখানে লেখা ছিল যে কবিতাকে নজরুল প্রথম ব্যক্তিগত তার নির্দিষ্ট ক্ষোভ থেকে হ্যাচকা টানে বের করে নিয়ে আসলেন ময়দানে রাজপথে বহু মানুষের কোলাহলের মধ্যে।
তাহলে দেখেন কত চমৎকার একটা লাইন। এই লাইনটা কিন্তু আমি গতানুগতিক কোনো নোটে পাই নাই, ওই একজন মেন্টর ছিল, ওই মেন্টরের উনার ব্যক্তিগত নোটের মধ্যে আমি এই জিনিসটা দেখেছি, তো আমি উনার থেকে ভালোটা নিলাম, কারো কাছ থেকে শেখার মধ্যে তো কোনো নেগেটিভিটি নাই। তো ওই স্যারের নোটের মধ্যে এরকম ছিল, তিনি প্রথম কি যে বাংলা ভাষা, বাংলা কবিতাকে হাতিয়ারে পরিণত করলেন। বাংলা ভাষার মধ্যে যে এত দাহ্যতা আর আণবিকতা ছিল তা তিনিই প্রথম দেখালেন। উনি হয়তো এটা কাজী নজরুলকে নিয়ে বলেছেন, এখন আমি কাউকে নিয়ে লিখতে গেলে তা আমি তো এই লাইনটা আমি অন্য কারোর জন্য হয়তো আমি ব্যবহার করে দিয়ে আসতে পারি, ব্যাপারটা এরকম না। তা আমরা তো জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, ব্যাপারটা এরকম। তো এই যে কিছু জিনিসপত্রগুলো যখন আমরা আলাদা করে করে নিচ্ছি, তখনই কিন্তু আমরা কি হচ্ছে, আমরা ডিফারেন্সিয়েশন আনতে পারতেছি আমাদের লেখার মধ্যে অন্যদের লেখার থেকে। তো এইভাবে যখন আমরা গুছিয়ে আলটিমেটলি এগোবো, আমাদের একটা মানসম্মত প্রস্তুতি দাঁড়াবে, আমার পরীক্ষাটার মধ্যে আমরা একটা বেটার রেজাল্ট আমরা কিন্তু আলটিমেটলি করতে পারবো। তো আজকের সেশনে যারা পার্টিসিপেট করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, কাইন্ডলি আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, আপনাদের যারা প্রস্তুতিটা কিভাবে শুরু করবেন এই সংক্রান্ত যদি কোনো কনফিউশনও থেকে থাকে, কিছুটা হলে কনফিউশন গুলো দূর হয়েছে কিনা। আর আমার এই পুরো লেসনের মধ্যে, পুরো সেশনের মধ্যে আমি যা যা বলি নেই, কিন্তু আপনার মনে প্রশ্ন আছে, এরকম যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি প্রশ্নগুলো আপনি কমেন্টে করে দিতে পারেন। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, যারা ক্লাসটা রেকর্ড দেখছেন। আপনার বিসিএস ব্যাংক সহ যে কোনো জব প্রস্তুতির জন্য গেম চেঞ্জারের পক্ষ থেকে আমরা বেশ কিছু টেইলর্ড প্রোগ্রাম রান করি। তো আপনারা আমাদের হটলাইনে কল করে বা আমাদের মানে ফেসবুক পেজ যেটা গেম চেঞ্জার, এখানে আপনারা নক করে আমাদের রানিং মানে প্রোগ্রামগুলো সম্পর্কে আপনারা খোঁজ করতে পারেন। আমরা বিসিএস ব্যাংক জব দুটো নিয়ে আমরা কাজ করি এবং কাজ করছি, এবং আমাদের প্রোগ্রামগুলো একটু ইনোভেটিভ রাখার আমরা চেষ্টা করি। তো যারা ইউটিউবে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার এই চ্যানেলগুলো যদি এক্সপ্লোর করেন, আরো ভালো কিছু কন্টেন্ট আছে যেগুলো দিয়ে আপনি উপকৃত হবেন। এবং আমরা শনিবারে ইনশাল্লাহ, শনিবার বলতে বোঝাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে 28 তারিখ, ইনশাল্লাহ 30শে নভেম্বর স্যাটারডেতে আমরা বিসিএস রিটেন ইংলিশ নিয়ে আমরা একটা ডেডিকেটেড একটা সেশন নিব। ওইটাও সবার জন্য ওপেন থাকবে, কিন্তু ক্লোজ প্ল্যাটফর্ম আমরা জুমে নিব। তো ওই ক্লাসটাতে যারা পার্টিসিপেট করতে চান তারা কাইন্ডলি একটু এই ক্লাসটা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন যে ইন্টারেস্টেড ফর রিটার্ন ইংলিশ সেশন। ঠিক আছে? আর এছাড়া যারা আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে আসতে চান, আমরা বলেছি আমরা লিমিটেড কি, আমাদের কাছে আসবেও লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস, আমরা এটাও জানি। এই যে আর আমি পড়াবো লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস কে, এটা আমার নিজের মানে পলিসি। তো দুইটা মিলে যারা আসতে চান তাদেরকে ওয়েলকাম করছি। আজকে এই পর্যন্তই, গেম চেঞ্জারের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং জব প্রিপারেশনের এই ধাপটায় কাইন্ডলি অলসতা পরিহার করে নিজের সর্বোচ্চটা দিন, নিজের সাথে নিজে প্রতারণা করবেন না। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আপনার সামনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আহ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।